পরবর্তী নির্বাচনে এটা মানে মুখে মুখে বলা হয় যে খুব স্বাভাবিকভাবে বিএনপির এই নির্বাচনে ক্ষমতা প্রবাবিলিটি সবচেয়ে বেশি। ক্ষমতা আমার মনে হয় না। আপনার কি মনে হয় ভাই? আমার মনে হয় যে ধরেন ছাত্রদলের ছোট ভাই ভাই আমি তো সবাই সবকিছু খাইতেছি, আমি ময়লাটা খাই। কয় কি খুব বলে ময়লাটা, আর মানে পরে ঘটনা কি তো হৃষ্টপুষ্ট লোক ময়লা খেতে চায়, কয় ভাই ময়লার টাকাটা খাইতেছে। ছাত্রলীগের একটা ছেলে একটা বাচ্চারে কোপায়া মারতেছে, তাকে রাজাকার মনে করতেছে 24 সালে এসে। এটা কিভাবে সম্ভব? কতটা অসুস্থ হইলে সম্ভব? আওয়ামী লীগ কি বলে এখন ফেরত আসবো ভয়ঙ্কর রূপে, হ্যাঁ লতা পাতা লিখে রাখে না বিভিন্ন জায়গায়। তার মানে জয় বাংলার সিল মারছে। হ্যাঁ, ওর আইডিয়াটাই হলো ও মারবে, এটা ওর অধিকার। কারণ ও মনে করে এই সাদা এই দখলটাকে তাহলে আওয়ামী লীগের লোক করবে, তো বিএনপির লোক করতেছে, এটা মন্দের ভালো, তাই না? 70-80 লাখ কর্মী আছে, তার মধ্যে 10-12 লাখ সাদাবাজ থাকলে সমস্যা কি আপনার? স্টেটের ক্ষেত্রে আমলাতন্ত্র একটা গুরুত্বপূর্ণ বিষয় অন্তত বাংলাদেশের ক্ষেত্রে, এবং আমলাতন্ত্র বেশিরভাগ ক্ষেত্রে এগেইন প্রো এস্টাবলিশমেন্ট হয়। কিন্তু দেখা গেছে ইউনূস সরকারের সময় আবার সেটা খুব একটা না। সরকারকে সহযোগিতা করার ব্যাপারে আমলাতন্ত্রের বেশ কিছু আমলারা সেটা মানছেন না। আমলাদের যে সব সংস্কারের প্রস্তাব দেওয়া হচ্ছে সেই প্রস্তাবগুলো তারা মানছেন না। আমলাতন্ত্র বাংলাদেশের রাজনীতিকে কীভাবে এতদিন প্রভাবিত করছে এবং ভবিষ্যতে আমলাতন্ত্র বাংলাদেশের রাজনীতির একটা মূল স্টেক হোল্ডার হবে কিনা। যখন আপনি মনে করবেন আপনার চাচাতো ভাই সবচেয়ে যোগ্য লোক, তার এই চাকরিটা দেওয়া দরকার, আপনি আওয়ামী লীগ। আপনি যখন মনে করবেন যে ভবিষ্যৎ বাংলাদেশে জামাত ইসলামের পজিশন আপনি কি মনে করেন? অভ্যুত্থানের পরে বিএনপি ক্ষমতা সাদা হয়নি, হয়েছে লিড দিতে বলা হয়নি, পুরো ক্ষমতা কাঠামো বিএনপি নেয় নাই। তো তাহলে এখন যে আপনি বলেন যে বিএনপি ক্ষমতার জন্য পাগল, 16 বছর খাই নাই, অস্থির হয়ে গেছে, ভাই 16 বছর পরে প্রথম দিনই তো তারা আপনি খাসির মাথা উড়াই দিচ্ছিলেন, সে তো নেয় নাই। কেন নেয়নি? ওয়েলকাম এভরিওয়ান টু Y2Z পডকাস্ট। আমি আপনাদের সাথে আজকে হোস্ট হিসেবে আছি রিদওয়ান মোহসিন, এবং আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছেন রেজাউল করিম রনি ভাই, সম্পাদক জবান এবং লেখক ও চিন্তক। রনি ভাই কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালোই আছি, চলতেছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো আছি। আমরা আজকে কথা বলতে চাই আসলে ভাই আমাদের রাজনৈতিক পট পরিবর্তন তো খুব ভাস্টলি গত এক বছরে হয়েছে। আসলে আমরা আওয়ামী লীগের পতনের পর দেখেছি প্রতিনিয়ত আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু একটা প্রশ্ন আমাদের মনে খুবই কনস্ট্যান্ট যে আমাদের পরবর্তী রাজনৈতিক বন্দোবস্তটা কী হবে, অথবা পরবর্তী সরকার, পরবর্তী ক্ষমতা, এই জায়গাগুলো নিয়ে আসলে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। কিন্তু আমরা শুরু করতে চাই একটু আগে থেকে, যে আওয়ামী লীগের পতনের পর থেকে আমাদের নতুন একটা রাজনৈতিক ধারার শুরু, সেই আওয়ামী লীগ আসলে কীভাবে এই স্বৈরাচার হয়ে ওঠে। কারণ আওয়ামী লীগ কিন্তু পাকিস্তান আমলের একটা দল, সেই সময় তারা রাজনীতি প্র্যাকটিস করেছে, গণতান্ত্রিক রাজনীতি করেছে। এমনকি বাংলাদেশ তৈরি হওয়ার পরও, বাকশাল বা এই ধরনের ঘটনার পরেও 90 থেকে কিন্তু একটা মোটামুটি গঠনতান্ত্রিক রাজনীতি দেখেছি। কিছু ভায়োলেন্স ছিল, কিছু খুন খারাপই ছিল, কিন্তু এরপর একটা 5 বছর পর ইলেকশন হয়েছে, ভালো খারাপ হয়েছে, ক্যান্সেল হয়েছে, আবার কেউ জিতেছে, হেরেছে, সব মেনে নেওয়া হয়েছে। কিন্তু 2008-এর ইলেকশনের পর থেকে টানা আমরা এই 16 বছরের একটা ক্ষমতা এবং যাচ্ছে তাইভাবে গুম খুন, এই যে একটা রাজনীতি, যে রাজনীতি শেখ হাসিনা কায়েম করলো 2025-24 যেটার অবসান, সেই রাজনীতি আসলে কীভাবে আসলো সেই পাকিস্তান আমল থেকে। আওয়ামী লীগের হিস্ট্রি যদি ছোট করে আমাদেরকে একটু ব্যাখ্যা করেন, এই চেঞ্জটা কীভাবে আসলো। ধন্যবাদ। যেখান থেকে আমাকে শুনছেন সবার প্রতি কৃতজ্ঞতা। দেখেন, আওয়ামী লীগ নিয়ে আলাপ করাটা এখন আমি মনে করি কমপ্লিটলি সময়ের অপচয়, এই চর্চা করাটা। হ্যাঁ, আওয়ামী লীগ একসময় গণতান্ত্রিক ধারার জন্য বা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণতান্ত্রিকভাবে জনগণ দেশ এর অধিকারের জন্য আন্দোলন করেছে 60-এর দশক থেকে শুরু করে 71-এর আগ পর্যন্ত। কিন্তু আপনার গণতান্ত্রিক আন্দোলন বা একটা রাজনৈতিক দল বা একটা রাজনীতিকে আপনি কিসের সাপেক্ষে বুঝবেন? তার আদর্শ, তার চিন্তা, তার ইডিওলজি। তো আওয়ামী লীগ যে ইডিওলজির দ্বারা শুরু থেকেই নিজেকে এখানে আপনার পরিচালিত করে আসছে, সেটা কিন্তু সবসময় একই রকম থাকেনি। তারপর ধরেন ব্রিটিশ আমলে যখন মাওলানা ভাসানীর আমলের যে বাস্তবতা, তারপরে আপনার সোহরাওয়ার্দীর সময়ের বাস্তবতা, তারপরে একে ফজলুল হকের আমলের বাস্তবতা, হ্যাঁ, তারপর শেখ মুজিব আমলের বাস্তবতা, আপনি যদি এই পুরো পিরিয়ডটা দেখেন, সেই বাস্তবতাগুলোর মধ্যে যেভাবে দলটা সংগঠিত হয়েছে, জনগণের অধিকার, এগুলোর মধ্য দিয়ে, এই র্যাটরিক্সের মধ্য দিয়ে, ধরো এগুলো র্যাটরিক্সই বলবো আমি, কারণ হলো এগুলোর যদি কোনো একটা ফিলোসফিক্যাল থিওরিটিক্যাল ফাউন্ডেশন থাকতো, তাহলে তো এই দলটা ইনহারেন্টলি ফ্যাসিস্ট হয়ে উঠতো না। এবং আরেকটা কথা গুরুত্বপূর্ণ, সেটা হলো যে ধরেন যেই চিন্তা, আদর্শ, বয়ান, র্যাটরিক্সগুলো এককালে মুক্তির প্রতীক আকারে হাজির হয়, পরবর্তী সময়ে সেগুলো নির্যাতনের হাতিয়ার হয়ে উঠতে পারে। সো এক সময় এটা ভালো ছিল বইলে আজীবন যে এটা ভালো থাকবে বা এর মধ্যে ভালো উপাদানই আপনার সবসময় পাওয়া যাবে, নট নেসেসারি। এটা মনে করার কোনো, যেমন একটা উদাহরণ দিই, 71 সালে রাজাকার হওয়ার চেয়ে ঘৃণিত তো আর কিছু নাই।
কিছু নেই, খুবই ঘৃণিত ব্যাপার। কিন্তু 24-এ তুমি কে আমি কে রাজাকার এই স্লোগান যদি আমরা না ধরতাম এবং এখানে মুক্তিযুদ্ধের গণহত্যাকারী যে আওয়ামী চেতনা তার বিরুদ্ধে যদি অভ্যুত্থান না হইতো তাহলে দেশ স্বাধীন হইতো না। 24-এর কথা বলতেছি। তার মানে এই রাজাকার শব্দটি এত ঘৃণিত 71-এর প্রেক্ষাপটে, কিন্তু 24-এ এটাই মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের বয়ান। তো ফলে আওয়ামী লীগ কবে কি মহান ছিল না ছিল টোটালি রাবিশ এবং রিলিভেন্ট। ইতিহাসকে আমরা জাজ করব কিভাবে? ইতিহাস ইজ অলওয়েজ লিভিং প্রেজেন্ট। বর্তমানে এটা কি ফর্ম আকার হাজির করে? বর্তমানে আওয়ামী লীগ আমরা একটা পোস্ট আওয়ামী ফেনোমেনার মধ্যে আছে, যেটাকে আমি বলি লেট ফ্যাসিজম, ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা। বাংলাদেশে আওয়ামী লীগের অবসান হয়ে যায়নি, আমরা এখন আওয়ামী তরিকার রাজনীতির মধ্যে আছি। বিভিন্ন দল বিভিন্ন নাম নিছে, বিভিন্ন সাইনবোর্ড নিছে, কিন্তু রাজনীতির যে মডেল, এখানে রাজনীতি বলতে যে আওয়ামী মডেলে আমরা চলতেছি। সেই জন্য আমি বলতেছি এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এখানে যাওয়ার পর এটা মানে আওয়ামী লীগ সংগঠন আকারে না, নফসানিয়াত আকারে, এই যে মনন, এই যে আমাদের চিন্তা চেতনার যে আওয়ামীকরণ, এইটার বাইরে এটা ওভারকাম করে একটা নতুন জায়গায় পৌঁছানোর পরে এই যে আপনাদের সুন্দর শব্দ নতুন রাজনীতি বন্দোবস্ত, এটা যাত্রা শুরু হবে। এখনও বাংলাদেশের রাজনীতি যাত্রা শুরু হয়নি, এখন আমরা কেওয়াটিক কন্ডিশনের মধ্যে আছি। তাহলে আওয়ামী লীগের কি আসলে কোনো আদর্শ আছে কিনা, নাকি আওয়ামী লীগ ফ্যাসিজম হ্যাজ নো, মানে ইটস অল অ্যাবাউট, ফ্যাসিজম হ্যাজ নো ইডিওলজি, ইটস অল অ্যাবাউট অর্গানাইজেশন। ফ্যাসিজমের কোনো আপনার আদর্শ থাকে না, এটা একটা অর্গানাইজেশন, ইটস অল অ্যাবাউট অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনে টিকিয়ে রাখতো কিছু অলিগার্ক, এটা লুটপাটের একটা সিন্ডিকেট বেসিক্যালি, যে এটাকে রাজনীতি যে মনে করতো এই দেশের মানুষ, এর জন্য কাফারা দিতেছে, বাচ্চাদের জীবন দিতে হয়েছে। আমরা রাজনৈতিকভাবে খুব স্টুপিড, আমরা দলাদলিতে উস্তাদ, এই কথাটা তো বারবার বলি। এই দেশের মানুষ যদি পলিটিক্স আর আওয়ামী লীগ ডিফারেন্ট জিনিস, পলিটিক্স তো আওয়ামী লীগ হতে পারে না। সেই জন্য আমাদের অল আউট আওয়ামী লীগকে শয়নে স্বপনে মনে রাখতে হবে, স্মরণ করতে হবে। আপনার এটা শয়তানের বিরুদ্ধে আমরা যেরকম শয়তানকে কি আমরা পূজা করব, প্রতিনিয়ত আমাদের মনে রাখতে হয় যে শয়তানের শয়তান একটা আছে, এটা যেন ধোকার মধ্যে জানা পড়ে। তদ্রূপ আওয়ামী লীগটা হলো আমাদের এই যে নফসানিয়াতের পার্ট, এটার বিরুদ্ধে কন্টিনিউয়াস ফাইট করতে হবে আমাদের। তাহলে ভাই এই যে আওয়ামী লীগের স্বৈরাচার যে হয়ে ওঠা, আওয়ামী লীগ 171 মুক্তিযুদ্ধের পক্ষের হাতিয়ার ছিল এবং মানুষের মুক্তির দূত ছিল, সেই সময় থেকে ফ্যাসিস্ট হয়ে ওঠা, এই হয়ে ওঠা কি রাজনৈতিক প্রক্রিয়া নাকি এটা সামাজিক? আর প্রথম কথা হলো রাজনৈতিক প্রক্রিয়া না, প্রথম হলো চিন্তার ইনক্যাপাবিলিটি। আচ্ছা, বাঙালি জাতীয়তাবাদী আওয়ামী লীগ যে আদর্শটাকে ধারণ করছে, ট্রাইবাল আদর্শ। ছাত্রলীগ একটা ছিল একটা বাচ্চারে কোপায়া মারতেছে, তাকে রাজাকার মনে করতেছে 24 সালে এসেছে। এটা কিভাবে সম্ভব? কতটা অসুস্থ হইলে সম্ভব? কেউ যদি মনে করতো একটা বাচ্চা ছেলে, একটা কিশোর ছেলে মারতে পারতো, ও মনে করতেছে ও একটা রাজাকার, এজন্য মারতেছে। এই যে রাজাকার মনে করতেছে, দেখেন, বিলিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জারাস দেন বিলিভ ইন নাথিং। তার একটা রং ইডিওলজি, যেটা বাঙালি জাতীয়তাবাদ, যেটা বেসিক্যালি কলকাতার বাবুদের দ্বারা তৈরি, যেটার সাথে লিঙ্কড হিন্দুত্ববাদী আইডিয়ার, জয় হিন্দের আলোকে জয় বাংলা, এবং এই যে এই লিঙ্কটের মধ্য দিয়ে এখানে আওয়ামী লীগ যে রাজনীতিটা করছে, এটা বাই নেচার ফ্যাসিস্ট। ওর কাজই হইলো মারা। আওয়ামী লীগ কী বলে, এখন ফেরত আসবো ভয়ঙ্কর রূপে, লতা পাতা লিখে রাখে না বিভিন্ন জায়গায়। তার মানে জয় বাংলার সিল মারছে। ওর আইডিয়াটাই হইলো ও মারবে, এটা ওর অধিকার। ওর রাজনীতিটা হইলো আপনি ওর বিরুদ্ধে থাকবেন, ও আপনার মারবে, পিটাবে, এটা ওর অধিকার। কারণ ও মনে করে এই ট্রাইব ছাড়া, এই টুঙ্গিপাড়ার এই ট্রাইব, এই মুজিব ট্রাইব ছাড়া দুনিয়ার আর সব অপবিত্র, এবং ওর একমাত্র বন্ধু ইন্ডিয়া। আওয়ামী লীগ প্রশ্নটা এখানে আপনি যতবার রিলিভেন্ট করার চেষ্টা করবেন, ততবার আপনাকে ইন্ডিয়ার প্রশ্নটা মেনে নিতে হবে, ইন্ডিয়াকে মেনে নিতে হবে। সো এই জন্য আমি বলতেছি যে আওয়ামী লীগের স্বভাব খাসিলত এখান থেকে মুক্ত হইতে পারলে ইন্ডিয়ার ব্যাপারও, আমরা যে ইন্ডিয়ার একটা সাবলেট কলোনি আকারে ঢাকা রয়ে গেছে, আজ বিকাশ হলো না আমাদের, সেই জায়গার থেকেও আমরা ধরেন কীভাবে আমরা ওয়ে আউট করবো, বের হওয়ার একটা প্রক্রিয়া শুরু করতে পারবো। সো এই জন্য আওয়ামী লীগের, আপনি যেটা বলতেছেন আপনার প্রশ্ন পার্টিকুলারলি উত্তর হবে, আওয়ামী লীগের চিন্তার মধ্যে, এই চিন্তার কাঠামোর মধ্যে এই ফ্যাসিজমটা রয়ে গেছে। আপনি আজকে ভারতে মোদি কী করতেছে দেখেন, তার যে নিউ প্যাগানিজম যেটাকে আমি বলি, তার যে হিন্দুত্ববাদী এই যে স্পিরিট, এই স্পিরিটের মধ্যেই একটা ফ্যাসিস্ট কাঠামো রয়ে গেছে, যেটা ইলেকটেড হোক বা নন ইলেকটেড হোক, এই কাঠামোর মধ্যেই সে ফাংশন করে। আপনার 2008-এর আগে বা 96 ওই সময়গুলোতে সেই ইলেকটেড ওয়েতে এটা ফাংশন করছে, তখন কালচারাল তার যে রুট, এই ছায়ানটি টটি মিলাই যে তার যে আবহাওয়া, ছায়ানট টট, এই আপনার এইগুলোর একটা ব্যাপার আর কি, আপনার সবসময় তো ডমিনেন্ট থাকে, তাই না? এই যে এবং রাবীন্দ্রিক ফ্যানাটিসিজম, এই পুরাটা মিলে আওয়ামী লীগকে যদি আপনি চিন্তা করেন, এটা অলওয়েজ এন্টি বাংলাদেশি একটা এলিমেন্ট। ফলে ওর কাজই হইল আপনাকে ডমিনেন্ট করে শাসন করা, একটা ডমিনেন্সি ক্রিয়েট করে শাসন করা। ও আপনাকে প্রিন্সিপাল মনে করে না, কখন আপনাকে সাবঅর্ডিনেট মনে করে।
তো ফলে এইটা যদি মানুষ বুঝতে পারতো তাহলে তো এটা রাজনৈতিক দল আকারে একটা মাইনেই নিত না, প্রথম দিনই তো এটার জানাজা ঘটাই দিত। এটা যদি বিকাশিত হয় কেমনে, এটা কেন? লোভ। আওয়ামী লীগ করার ফায়দা কি? টাকা, ক্ষমতা, ব্যাস। আর কোনো ইনসেন্টিভ আছে? স্পিরিচুয়ালি কোনো আপনার ইয়ে হবে? কিন্তু পলিটিক্স, ফলে বাংলাদেশে এখন যেটা দরকার সেটা হলো পলিটিক্সের মিনিংটা চেঞ্জ করে ফেলা অভ্যুত্থানের পরে। পলিটিক্স মানে ক্ষমতা, এইসব আমাদের পচা পচা বুদ্ধিজীবীরা বোঝাইছে, তাই না? নো, পলিটিক্স এটা হলি থিং, এটা স্পিরিচুয়াল পায়াস থিং হইতে পারে, এটা হইতে পারে ইবাদতের একটা ফর্ম হইতে পারে। পলিটিক্সের সাথে ক্ষমতার কোনো সম্পর্ক নেই। গান্ধী ক্ষমতা চর্চা করছে কয়েকদিন, ওরকম ভাবে তো গান্ধী ক্ষমতা চর্চা করে না, কিন্তু কোনোদিন রাজনীতি ছাড়ছিল না, রাজনীতি সারাদিন রাজনীতি করছে, কিন্তু ক্ষমতা চর্চা করে নাই। তাহলে ক্ষমতার সাথে যে বুদ্ধিজীবীরা শিখাইলো যে রাজনীতি মানে ক্ষমতা, এদের কি করা উচিত? তাহলে আমাদের রাজনীতি লাগবে, রাজনীতির বিকাশ ঘটাইতে হবে। এবং রাজনীতি মানেই ক্ষমতার ব্যাপার না। ভাসানী দেখেন, গান্ধী দেখেন, আমাদের তো এই রাজনীতিটা বিকশিত করার ক্যারেক্টার সমাজে প্রচুর তৈরি করতে হবে, তাইলে কোয়ালিটিভ চেঞ্জ হবে। তাইলে আর আওয়ামী লীগের মতো একটা এই ফলস ইডিওলজিকে, ফলস ট্রুথকে, ফেথ ইন ফেক ইজ মোর ডেঞ্জারাস থিং। আওয়ামী লীগ করাটা যারা করছে তারা আজকে ট্রমাটাইজ কেন? কারণ তারা যেটা বিশ্বাস করতে, বিশ্বাসটা ভেঙে গেছে। রাইট। এবং কিন্তু এই বিশ্বাসের সাথে এস্টাবলিশমেন্টের একটা সম্পর্ক আছে, তার জীবন জীবিকার একটা ব্যাপার আছে, বলে চাইলেও ছাড়া যাচ্ছে না। এটা সম্পর্ক অবশ্যই আছে ভাই। তাহলে হচ্ছে আমরা আওয়ামী লীগের বিকাশের ক্ষেত্রে যেটা ছায়ানট বা হচ্ছে এই যে হিন্দুত্ববাদী কালচারাল ফিনোমেনার কথা বললেন, এটা তো আসলে 5 আগস্টের পরে এখনো চলমান। এখনো আমরা দেখি এইটাই বাংলাদেশের মূলধারা, চলমান শুধু না, এইটাই মূলধারা, এইটাই সংস্কৃতি ধারা। এই জন্য একটা অভ্যুত্থান সফল হয় কিভাবে? 3টা ঘটনা ঘটলে। পপুলার অভ্যুত্থান, এটা কোনো বিপ্লব কিছু না, এটা পপুলার ইমোশনের মধ্যে দিয়ে ঘটে। বিএনপির জামাত বিরোধী, আওয়ামী লীগ বিরোধিতা, জামাতের আওয়ামী লীগ বিরোধিতা, বা এখনকার এনসিপি বা প্রাইভেট ইউনিভার্সিটির লোকেরা আওয়ামী বিরোধিতা এক না, কিন্তু সবাই আবার আওয়ামী বিরোধী। ফলে এই জায়গাটা অভ্যুত্থানের জন্য যথেষ্ট হয়েছিল। তো কিন্তু এর মধ্য দিয়ে পলিটিক্যাল মীমাংসা হয়ে যায়নি, পলিটিক্স আপনার লাগবে, তাই না? তাহলে অভ্যুত্থানের পরে যেটা এই পপুলার অভ্যুত্থান, পপুলার ইমোশনের মধ্যে যে অভ্যুত্থানটা হইলো, এটা হইলো একটা প্রাথমিক ব্যাপার মাত্র। তো এটাকে বিজয়, এটাকে ক্ষমতা কাঠামোর দিকে যাওয়ার একটা বন্দোবস্ত কায়েম হয়ে গেছে। হ্যাঁ, এবং কি বিপ্লব হিসাবে যে সমস্ত স্টুপিড ইন্টেলেকচুয়ালরা, হ্যাঁ, এই যে লুঙ্গি ধুতি পরে নাচানাচি করা যে লোকগুলো, হ্যাঁ, এই সমস্ত ইয়া করছিল, তাদের আমি মনে করি তাদের নিজেদের আয়নায় মুখ দেখার মতো যোগ্যতাও নেই। থাকলে তো তারা চিরতরে মুখে আপনার তালা মাইরা বসে থাকতো আর কি। তারপর তারাও সকালে বিকালে পজিশন চেঞ্জ করবে আর জাতিরে জ্ঞান দিবে। তো যাই হোক, অভ্যুত্থানের এটা হলো একটা পপুলার ইমোশনের বহিঃপ্রকাশ। দেন অভ্যুত্থান হয়ে গেল, আপনার শাসন কাঠামো, শাসক পালাই গেল বা পতন হইল, তার মধ্য দিয়ে কিন্তু আপনার রাজনীতি চেঞ্জ হয়ে গেল না, রাজনীতি কাঠামোরও পরিবর্তন হয়ে গেল না। এই জিনিসটা বুঝতে হবে, রাজনীতি কাঠামো পরিবর্তন কীভাবে হবে, আরও 2টা স্টেপ যাইতে হবে। সেটা হলো একটা হলো পপুলার অভ্যুত্থান 1 নাম্বার, 2 নাম্বার হলো এটাকে, এই অভ্যুত্থানটাকে সোশ্যালাইজ করা, লেটেন্ট করা, মানে সামাজিকভাবে বিস্তার ঘটানো। এই অভ্যুত্থান, এই যে স্পিরিটটা, এই যে পপুলার, হ্যাঁ, অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই যে সলিডারিটি নিয়ে যে মানুষ নাইমা আসলো, হ্যাঁ, লাখ লাখ কোটি কোটি মানুষ, হ্যাঁ, এইটা হয়তো ফর মোমেন্টাম 6 ঘন্টার আবেগেও আবেগতাড়িত হয়ে হয়তো নামছে, বা 2 দিনের বা 2 ঘন্টার, যাই হোক, কিন্তু এইটাকে সোশ্যালাইজ করা, এবং সোশ্যালাইজ কালচারাইজেশন করা, এটা হলো সেকেন্ড স্টেপ। তার এটা সোশ্যালাইজ হয়ে গেলেও আপনার বিজয় অর্জিত হবে না। আরেকটা স্টেপ হলো এইটাকে ঐতিহাসিক লড়াইয়ে রূপান্তর করা, এবং এই ঐতিহাসিক লড়াইয়ে রূপান্তর করার মধ্য দিয়ে যখন এটা শেষ হবে, আপনি ঐতিহাসিক লড়াইটা ফিনিশড করবেন, এবং তখন যদি একটা ন্যারেশন বয়ান দাঁড়ায় যায়, তখন আপনি বলতে পারবেন যে অভ্যুত্থানের রাজনীতি কায়েম হয়েছে, অভ্যুত্থান সফল হয়েছে। তারপর প্রথম স্টেপই তো ভাঙ্গাচোরা হয়েছে, বাকি 2টার খবর নাই। হ্যাঁ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়ে গেছে, হাবিজাবি, এগুলো আমি এটা বলতেছি আলান বাদিউর বিখ্যাত থিওরি, হ্যাঁ, বার্থ অফ হিস্ট্রি অ্যান্ড রায়ট নামে তার যে বই, সেখানে উনি এই আলোচনাটা করছে। সরি, রেফারেন্সটা দিয়ে দিলাম যাতে অন্য কেউ দেখতে পারে। তাহলে ভাই, এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখন তৈরি হয়নি, আমরা তো আশা করছিলাম তৈরি হবে, আমরা আশা করছিলাম যে কেন আশা করবেন আপনারা, এত আশা কোথা থেকে আসে আপনাদের? আমরা যখন রাস্তায় নামলাম জুলাই, আমাদের তো এইটাও আশা ছিল যে আমরা শুধু আওয়ামী লীগ হটাবো না, পাশাপাশি এই যে আমরা যে কালচারাল ফ্যাসিজমের শিকার হই, আমরা যে সোশ্যালি একটা হিউম্যান হিসেবে আমরা আসলে কাউন্টেড হই না। একটা সরকারি পর্যায়ে, একটা সচিবালয়ে গেলে আমাকে কেউ গুনবে না, আমি যদি একটা আদালতে যাই, আমি যদি একটা নগর ভবনে যাই, কেউ আমাকে গুনবে না। তো আমরা চাইছিলাম এই সিচুয়েশনটা চেঞ্জ হবে, কিন্তু আমরা দেখছি যেটা আপনি বলে যে রাজনীতির সংজ্ঞাটা আসলে চেঞ্জ হয় না, যে রাজনীতির সংজ্ঞাটা চেঞ্জ হওয়া উচিত ছিল। আমরা দেখলাম যে গত এই 10-11 মাসে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন আওয়ামী লীগের পরবর্তী সময়, সেই রাজনৈতিক দলের হাতে প্রায় হচ্ছে 100-র অধিক খুন হইল। এবং এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া মোটামুটি একটু তোলপাড় করলেও মেইন স্ট্রিম মিডিয়া মোটামুটি কিছু নিউজ আসে।
আমার প্রশ্ন হচ্ছে ভাই, এই যে রাজনৈতিক দলটা এত বড় অবস্থায় থেকেও একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশটা একটু আনস্টেবল, এই সময়ে শতাধিক খুনের জন্য দায়ী থাকে, তারা কি আসলে পরবর্তীতে একটা আওয়ামী লীগ তৈরি হয়ে উঠবে কিনা, বা তারা একটা ফ্যাসিস্ট হয়ে জন্ম নেবে কিনা? বিএনপির জন্য সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো বিএনপিকে সবসময় মাপা হয়েছে আওয়ামী লীগের লেন্স দিয়ে, এবং এইটা মাপার লেন্স যে সমস্ত ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের দালাল বা পোষক সেবক বুদ্ধিজীবীরা তৈরি করছে, তারাই বাংলাদেশের রাজনীতিটার আওয়ামীকরণ ঘটায় ছেড়ে দিয়েছে শেষ পর্যন্ত। বিএনপি একটা ডেমোক্রেটিক ফোর্স, জনগণের ভোট ছাড়া তার ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। দেখেন, বিএনপি ক্ষমতার জন্য পাগল, এই কথাটা বলা হয় না? অভ্যুত্থানের পরে বিএনপি ক্ষমতা সাদা হয়নি, লিড দিতে বলা হয়নি পুরো ক্ষমতা কাঠামো, বিএনপি নেয় নাই তো। তাহলে এখন যে আপনি বলেন যে বিএনপি ক্ষমতার জন্য পাগল, 16 বছর খাই নাই, অস্থির হয়ে গেছে, ভাই 16 বছর পরে প্রথম দিনই তো তারা আপনি খাসির মাথা উড়াই দিচ্ছিলেন, সে তো নেয় নাই। কেন নেয় নাই? এবং বিএনপি গান্ধীবাদী আন্দোলন করতে পারে না, তাই না? কেন? লিবারাল ডেমোক্রেসির কতগুলো সীমাবদ্ধতা আছে। এটা ফ্যাসিজমের বিরুদ্ধে অলওয়েজ কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারে না, কারণ ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলনের জন্য একটা রেডিক্যাল স্পিরিট দরকার। লিবারাল ডেমোক্রেসির মধ্যে রেডিক্যালিজমটা একটু মিসিং। হ্যাঁ, রেডিক্যাল ডেমোক্রেসি এটা অ্যালাউ করে না। ফ্যাসিজমের বড় জোর করতে পারেন কি, বড় সমাবেশ, মানববন্ধন, প্রতিবাদ, তীব্র নিন্দা, ঈদের পরে আন্দোলন, এটা তার সীমাবদ্ধতা, এটা তার ইডিওলজিক্যাল পজিশন হলো, এটা বুঝতে হবে। সে মাসেল পাওয়ার দেখাবে না, সেই ক্যাডার পলিটিক্স করবে না। তো এরকম একটা শক্তিকে আপনি অলওয়েজ তুলনা করছেন আওয়ামী লীগের সাথে, কইরা বলছেন তো পারে না, ও পারবে কেমনে? ও পারলে তো আর একটা আওয়ামী লীগ হইতো। বিএনপি যে আর একটা আওয়ামী লীগ হবে না, কারণ 16 বছর সে হইতে পারেনি। হ্যাঁ, প্রবলেম কি, বিএনপির রাজনীতিটা ভালো, কিন্তু অনেক খারাপ লোক এই রাজনীতিটা করে, জায়গায় জায়গায় চোর বাটপারের সিন্ডিকেট তৈরি হয়েছে। এখন বিএনপির যে রাজনীতিটা করতে হবে অভ্যুত্থানের পরে, এবং বিএনপি যে কথাটা বলতেছিলাম আমরা শেষ করি, ফলে বাংলাদেশের রাজনীতির হলো একটা ফ্যাসিবাদী বিকাশ আর একটা হলো ডেমোক্রেটিক বিকাশ। ফ্যাসিবাদী ধারার লিডিং হলো আওয়ামী লীগের হাতে, আর ডেমোক্রেটিক ধারার লিডিং হলো বিএনপি। এবার গণতন্ত্রের অবস্থা কি বাংলাদেশের? খুবই খারাপ। বিএনপির অবস্থা কেমন? খুবই খারাপ। হ্যাঁ, বাংলাদেশের গণতন্ত্রের বিকাশ যেরকম, বিএনপির বিকাশ সেরকম। তার মানে এই জন্যই যে কথাটা বললি, আমাদের এই বিএনপি ফেল করলে আমাদের একটা বিএনপি লাগবে। মানে কি, এক লিবারাল ডেমোক্রেটিক বা মধ্যপন্থার একটা ফোর্স লাগবে, যেটা একটা মানে ভিন্নতার মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সহ একটা ভ্যালু বেজ রাজনীতি, যেটা আমরা বলি 5 তারিখের পরে কি লাগবে আমাদের। ভেরি সিম্পল, ইডিওলজি থাকবে সমাজে। আপনি শরিয়া চান, অসুবিধা নেই, সমাজে থাকেন। হ্যাঁ, আপনি আগে আপনার দাবিটাকে সোশ্যালাইজ করে নেন। আপনি ছবির হাটে প্রগতিশীলতা গাঁজা খাইতে চান, আপনি সমাজে থাকেন, অসুবিধা নেই। আপনি রাষ্ট্র মেনুবার করার চেষ্টা করেন, আপনার ইডিওলজিটাকে প্রিন্সিপাল বানায়েন না, সমাজে থাকেন, ডায়লগ করেন। কিন্তু রাষ্ট্র হবে ভ্যালু বেসড, রাষ্ট্র হবে ভ্যালু ইউনিভার্সাল যে ভ্যালুসগুলো, এবং সেই ভ্যালুসগুলো ডেরাইভ মানে ফ্রম ফাউন্ডেশনাল ইডিওলজি। আর বাংলাদেশের ডোমিনেন্ট ফাউন্ডেশনাল ইডিওলজি ইসলাম। ঘুষ খাওয়া যাবে না, চুরি করা যাবে না, জেনা করা যাবে না। এটা কি, এই দাবি মানতে কি কোনো নাস্তিকের সমস্যা আছে? থাকা উচিত না। তার মানে এখানে ইউনিভার্সাল প্রিন্সিপাল সম্ভব, আমি খুব সংক্ষেপে সহজ করে বলতেছি, তাই না? এইবার এই ভ্যালু বেসড পলিটিক্স করতে হবে একটা ডেমোক্রেটিক ফোর্সকে। হ্যাঁ, সেটা বিএনপি খুবই আইডিয়াল পার্টি আমাদের জন্য, আইডিয়ালি বলতেছি। কিন্তু এই ভ্যালু বেসড পলিটিক্স কিছু ওরবাটপাট দিয়ে করতে পারবেন আপনি না। তাহলে ভ্যালু বেসড পলিটিক্স আপনি করবেন কি দিয়া? পার্সন উইথ ভ্যালুস। তাহলে বিএনপির জন্য চ্যালেঞ্জ কি? ওই ভ্যালু বেসড পার্সনগুলোকে নিয়ে আসা। হ্যাঁ, পার্সন উইথ ভ্যালুস, এদেরকে দিয়ে পলিটিক্সটা লিড দেওয়ানো, যেটা জিয়া রহমান করছিল। বিএনপির জন্য রকেট সায়েন্স না পলিটিক্স। এবং আমার মতো আমরা আমাদের নসিহত করার, বিএনপির সবাই আবার নসিহত করতে পছন্দ করে। হ্যাঁ, বিএনপির 1 নাম্বার প্রবলেম হলো বিএনপি এখন প্রচুর শোভানুদ্দায়ী তৈরি হচ্ছে। বিএনপি যদি কোনো একটা লোক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, আবার বিএনপি, এটা যদি হয় বুঝতে হবে সে 100% ধান্দাবাজ, টাউট। এই টাউট থেকে বিএনপি দূরে থাকলেই বিএনপি ভালো থাকবে, কারণ বিএনপি অলওয়েজ পিপলের কাছে দায়বদ্ধ, ধরা। পিপলের ভোট ছাড়া তারা আর কোনো সুযোগ নেই। এই নেতাকর্মী বিএনপির শক্তি না, এটা তারেক রহমান, জিয়া রহমান, খালেদা জিয়া ওনারা ভালো করে জানে। জিয়া রহমান জানতো, খালেদা জিয়া ভালো করে জানে, তারেক রহমানও জানে আমার ধারণা। তো ফলে এই যে পিপল, এই যে জনগণ, এই জনগণটাকে নাগরিক পর্যায়ে উন্নীত করার জন্য একটা ভ্যালু বেস পলিটিক্স আমাদের এখানে লাগবে। এই জন্য কথাটা ওইটা যে এই বিএনপি ফেল করলে আমাদের একটা বিএনপি লাগবে। বিএনপি মানে হলো আপনার এমন একটা ফাংশনাল অথরিটি লাগবে, পলিটিক্যাল অর্গানাইজেশন লাগবে, যারা এই নাগরিক ভিত্তিক রাজনীতিটাকে প্রমোট করবে, যেখানে রাজনৈতিক পার্টি ডোমিনেন্ট না, ডোমিনেন্ট হইল নাগরিক।
5 তারিখের পরে এই জন্য রাজনীতির আমি বলি কীরকম হবে, পুষ্কুনির মতো হবে। পুষ্কুনির মাছ কীভাবে থাকে, উপরে সব মাছকে উপরে নাচানাচি করে না, মানে নিচে থাকে। তো আপনার রাজনৈতিক দল বিশাল দল, আপনি প্রচুর ক্ষমতা, আপনি প্রচুর জনপ্রিয়, নিচে থাকেন, বাড়াবাড়ির দরকার নেই আপনার, হ্যাঁ, চিল্লাচিল্লির দরকার নেই। নাগরিককে সুবিধা দেন, নাগরিকদের স্বাধীনভাবে বাঁচতে দেন, নাগরিকরা ডমিনেন্ট থাকবে, নাগরিক ফেনোমেনা ভিত্তিক একটা রাষ্ট্র, এটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই বন্দোবস্তর মাঝে যেটা বললেন ভাই, যদি কথা ধরে আসি যে বিএনপি আসলে কখনো ভোট ছাড়া ক্ষমতায় আসে নাই বা আসার চিন্তাও করে নাই। আমরা যদি সাম্প্রতিক সময়ের ইস্যু দেখি, যেটা হচ্ছে ঢাকা দক্ষিণের মেয়র ইস্যু, সেখানে আমরা দেখলাম যে হচ্ছে একটা নির্বাচন, যে নির্বাচনের সরকারের একটা অংশ বলছে যে আসলে ওই নির্বাচনটা যেহেতু অবৈধ ছিল এবং তারপরে ওটার মেয়াদ শেষ। চিটাগাংয়েরটা বলা হচ্ছে যে ওইটার 5 বছরের মেয়াদ এখনো শেষ হয় নাই, এই কারণে ডাক্তার শাহাদাতকে নিয়োগ দেওয়া হলো। জাস্ট পাওয়ার দেখানোর ইস্যু, এটা বৈশা আলাপ করা যেত, হ্যাঁ, করা যেত। সরকারের মধ্যে নানা রকম অংশ আছে। এক অংশ লন্ডনে যে বৈঠকেরা গর্বিত হয়ে যাচ্ছে, আরেক অংশ ইসরাককে ঠেকাই দিচ্ছে। ইসরাকের তাহলে ক্ষমতায় আসা উচিত কিনা ভাই? মানে এখন ইসরাককে ক্ষমতায় তো আসছে, আরে ভাই এটা তো এই সরকারি ক্ষমতায় আসছে নাকি? এই সরকার দায়িত্বে আসছে। ইসরাক যদি চায় অচল করে দিয়ে বসে রয়েছে 1 মাস দিন, তো ক্ষমতা না এটা। তাহলে এইটা তো আসলে আমাদের লিবারেল ডেমোক্রেটিক সেই ভ্যালুসটা থাকলো না, সেই ভ্যালুস করতে দিচ্ছেন না আপনি। তার মানে কি আপনি ডায়লগ করছেন? আগে কি হইতো, ধরেন আওয়ামী লীগ বিএনপি রাস্তায় নামতোই না কথায় কথায়, আপনি তো মিটিং করলেন। এখন ডায়লগের, এখন গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি ফিরবেন, এটা লক্ষণ কি? যে আমরা কথা বলতেছি, রাইট। আপনার রাস্তায় চিল্লাচিল্লি করা, রাস্তায় মাসেল পাওয়ার শো করার জায়গা থেকে আইসা ডায়লগে যাও, তারপর ডায়লগে বসছেন। ইশরাক তো অনেকবার আমন্ত্রণ জানাইছে যে কথা বলি, আসেন বসি, সমস্যা কি? এবং এখন আপনি ইশরাক দেখেন, ইশরাকের জন্য মেয়র, আমি নিজে কথা বলছি ওনার সাথে, মেয়র ফেয়র কি, মেয়র দিয়ে কি করবে সে তো ভোট হলে তো এমনিতেই মেয়র হবে, মেয়র কোনো ইস্যু না। কিন্তু তাকে যে ট্র্যাপে ফালানো হইল, তাকে যে নিয়ে যায় এরকম একটা ডলা দেওয়ার চেষ্টা করা হলো, এটা ছেড়ে দিবে সে? তাহলে ওই পলিটিক্সটা আমরা আসলে আগে যেরকম ক্ষমতার পলিটিক্স, হ্যাঁ, আপনি ক্ষমতা দেখাতে যাবেন কেন? ক্ষমতা জনগণের হাতে, এবং জনগণ রিপ্রেজেন্ট করে কারা? পলিটিক্যাল পার্টিস বড় অর্থে, এবং পলিটিক্যাল পার্টির প্রতি বিরক্ত বৃহৎ অংশে আমজনতা। আপনি আছেন দায়িত্বে, আপনি দায়িত্বটা স্মুথলি ডিস্ট্রিবিউট করবেন না। মেয়াদ নাই এটা তো বলতেছেন আপনি, মেয়াদ খাইয়া 45 দিন শেষ করে এখন বলতেছেন তো মেয়াদ শেষ। চালাকি করার দরকার কি আপনার? আপনি বলতেন যে ঠিক আছে, আপনি জনগণের রায়, আদালতের রায় পেয়েছেন, এটা মেয়াদ টেয়াদ নেই, ক্ষমতা আপনি নিয়েন না, জনগণকে শুভেচ্ছা দেন, পরবর্তী সময় আসেন আমরা নির্বাচন একটা আয়োজন করি। ওকে, তাহলে তখন আসবে কি জাতীয় নির্বাচন আগে না স্থানীয় নির্বাচন? ওকে, তাহলে জাতীয় নির্বাচন একটা ডেট হইলো, আছে মাত্র 6 মাস, আসেন মিলা জিল্লা কাজ করি। আপনার লোকজনরা কিছু দায়িত্ব দিয়ে বসান, এই কয়েকদিন যাতে শহরের মানুষ কষ্ট না পায়, দায়িত্বগুলো ভাগ করে দিয়ে প্রশাসন এবং আপনার লোকজন মিলে কাজ করি, সুন্দর সমাধান। বাড়াবাড়ি দরকার কি আপনার? এই সমাধানটা কি বিএনপি আসতে ইচ্ছুক ছিল কিনা? ডেফিনেটলি ইচ্ছুক। আপনি বাফুফে আদাবিতাওয়াল সবকে নিচ্ছেন না, বিভিন্ন জায়গায় আপনি কাজ করতেছেন না বিএনপির লোকজনের সাথে, তো এখানে সমস্যা কি আপনার? সমস্যা হইলো আপনি মনে করতেছেন যে আপনি ক্ষমতায় আসছেন এবং ও ক্ষমতার বাইরে আছে, ওরে আপনি আপনার পাওয়ারটা ঠেকাবেন। পাওয়ারটা দরকার নেই তো আপনার এটা দেখানোর। তাহলে আপনি কি মনে করেন এই যে ট্রায়াল, ইশরাক ক্ষমতা লোভী, এই সেই ইশরাকের বিরুদ্ধে হাজার প্রপাগান্ডা কইরো ভোটের মাঠে ঠেকাইতে পারবেন? ওখানে আপনি আপনার দলের বা আপনার মতাদর্শের, হ্যাঁ, আপনি ক্ষমতায় আছেন বা আপনি যে ক্ষমতায় ধরেন যে বা যারা এটা বাধা দিচ্ছে, আপনি নিজে গিয়ে দাঁড়ান তো, 10টা ভোট পাবেন। লোকাল পলিটিক্স তো আসলে ইশরাক হোসেন করে উঠে আসছে, তার জন্য ভোট পাওয়াটা আসলে। তো তাহলে আপনার দরকার কি? দরকার হলো, হ্যাঁ, ইশরাক হোসেনকে আপনি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবেন, সেটা আমি বলছি না। আমি বলছি যে আপনি তার সাথে চালাকিটা না করলেই পারতেন করে, এখন আপনি তাকে পলিটিক্যালি একটা ভিলেন বানানোর চেষ্টা করছেন। এই ভিলেনহুডের রাজনীতি, এই ক্যারেক্টার অ্যাসোসিয়েশন তো হাসিনা করছে, সে একই জিনিস আপনি করতেছেন। আপনার দরকার কি ছিল আদালতকে ব্যবহার করে এত দূর যাওয়ার, করা, এটা লেজে গোবরে পাকানোর? আপনি খাইতে পারবেন না, মাহাইলেন কেন? তাহলে আপনার কাছে কি মনে হয় যে ধরেন যে একটা ইলেকশনটা ওই সময় ধরেন বিএনপিও বর্জন করছে এবং তারপর কোনো সমস্যা নাই, আপনি ঘোষণা দিয়ে দেন যে এটা অবৈধ ইলেকশন ছিল, এখানে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রার্থী ছিল সবাইকে হারানো হয়েছে, এটার জন্য আদালত লাগবে কেন? মানে নির্বাচন নিয়ে কথা বলতে হবে কেন? এই প্রশ্নগুলি তো অবান্তর। আপনি সারা বাংলাদেশেই তো আপনি একই চিত্র, সমস্ত ইলেকশনগুলোতে, লোকাল, জাতীয়, তাই না? তো ফলে আওয়ামী ইলেকশনের বৈধতা অবৈধতা নিয়ে তো কোনো প্রশ্ন নাই, সেগুলো তারা এগুলো করছে। কিন্তু এখন কথা হলো আপনি কিভাবে জনগণকে সেবা দিবেন। দেখেন 5 তারিখের পরে পলিটিক্সটা হলো কি, ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স, এটা রাজনীতি। আগে ছিল পলিটিক্স অ্যাজ ফিলেন্থ্রপি, বারবার বলছি আমি এই কথাগুলো। তো ফিলেন্থ্রপি আপনি করবেন মানে কি, আপনি জনসেবার জন্য হাজির হবেন। তার জন্য আগে ক্ষমতার চিন্তা করতে হবে কেন আপনার? আপনি ক্ষমতায় আসছেন না, ইশরাক হোসেন আছেন, অমুক আছেন, দেখার দরকার নেই। আপনি সেবার জন্য কি কাঠামো তৈরি করতে পারবেন, তার জন্য কালাসুরার বাপরে দরকার হলে আপনি নেন, সাথে নেন, যে ভাই আসেন একসাথে এই সেবাটা দিয়ে জনগণকে। পাবলিকের কথা কেউ চিন্তা করতেছেন না তো।
সবাই সবার স্টেক নিয়ে ব্যস্ত আছে, সবাই নিজের ক্ষমতার জন্য আসলে সবাই সবার ক্ষমতার জোর দেখাচ্ছে, উভয় তরফের কথা বলতেছি। এই রাজনীতি তো 5 তারিখের পরের রাজনীতি না। 5 তারিখের পরের রাজনীতি, এই ঘটনা নিয়ে আপনি 1 মাস আন্দোলন চলতেছে, 10 দিন তো আলাপ হওয়ার উচিত ছিল। 10 দিন না, আপনার 2 দিন আলাপ হইতো, সিচুয়েশন আমার ধারণা এই জায়গায় যাইতো না। আফটার লন্ডন বৈঠক এইটা নিয়ে তো ইস্যুই থাকার কথা না। মানে লন্ডন বৈঠকের পরের দিনে আবার এই জিনিস কেমনে হয় এটা? তার মানে কি? তার মানে সরকারের ভেতরের একটা অংশ, তারা পলিটিক্যাল পার্টিসগুলো, মানে সব পার্টি না, পার্টিকুলার বিএনপিকে দেখা নেওয়ার একটা দৌড়ের মধ্যে আছে। মানে যে কোনো মূল্যে বিএনপির 1000 সমস্যা আছে, বা এটা আমরা জানি, এটা নিয়ে উতলা হওয়ার কিছু নেই, এবং বিএনপির ব্ল্যাঙ্ক চেক দেওয়ারও কিছু নেই। আমাদের এখানে একটা ডেমোক্রেটিক পলিটিক্স শুরু করতে হবে। সেই পলিটিক্স শুরু করার জন্য বিএনপি একটা লম্বা সময় ধরে আন্দোলন করে তার একটা স্টেক দাঁড়াইছে। এইটার পার্সপেক্টিভে বিএনপির ভবিষ্যৎ নির্ধারিত হবে, যে বিএনপি এই ডেমোক্রেটিক ভ্যালুস, প্রিন্সিপাল, এই ট্রুথফুল পলিটিক্সের উপর থাকে কিনা। না থাকলে পরিণতি একই রকম হবে। সেটাকে অলরেডি আমরা এখন বলতে পারি না যে এখন নাই। আমরা বলতে পারবো চাঁদাবাজি দেখি, চাঁদাবাজি দেখি। আচ্ছা, আওয়ামী লীগের পতনের পরে এই চাঁদা, এই দখলটা কি তাহলে আওয়ামী লীগের লোক করবে? না, তো বিএনপির লোক করতেছে, এটা মন্দের ভালো, তাই না? তাহলে কি চাঁদাবাজের সমস্যাটা? এটা কাঠামোগত সমস্যা। এটা আপনি ক্ষমতা নিলে আপনার ছোট ভাই করবে পরের দিন। তাহলে আপনার সিস্টেমটা এমন করতে হবে যাতে চাঁদা নেওয়া না যায়। আপনি চাঁদার সিস্টেমও রেখা যাবেন, আবার বিএনপির লোক আওয়ামী লীগ যাওয়ার পরে চাঁদাবাজি করলে বিএনপির দোষ হবে। বিএনপির লোক চাঁদাবাজি করতেছে, সরকার কি করে? সরকার ধরছে, অ্যারেস্ট করছে, বিএনপি বহিষ্কার করতেছে, একদল বহিষ্কার করতেছে, তারপরে ঠান্ডা হচ্ছে, ভয় পাচ্ছে, আর একদল আবার এসে চাঁদাবাজি করতেছে, ধরেন, তাই না? তো এটা তো সমাধান হবে না। তো সমাধান কি? ধরেন চাঁদার যে ক্ষেত্রটা তৈরি হয়েছে, মানে চাঁদাবাজি ভিত্তিক যে রাজনীতি, সে রাজনীতির কাঠামো আপনি চেঞ্জ করে দেন। ধরেন ময়লার টাকা খায়, তাই না? আমার একজন আড্ডা দিয়েছিলাম, এক ছাত্রদলের ছোটো ভাই, এক লোক আসছে, কয় ভাই আমি তো সবাই সব কিছু খাইতেছে, আমি ময়লাটা খাই। কয় কি? ও বলে ময়লাটা। তার মানে পরে ঘটনা কি? তো হৃষ্টপুষ্ট লোক ময়লা খাইতে চায়, কয় ভাই ময়লার টাকাটা খাইতেছে। তো এই যে ময়লা খাওয়ার ব্যবস্থা আপনি রাখছেন কেন? আপনি ট্রান্সপারেন্ট করে দেন, আপনি সিস্টেমের মধ্যে এমনভাবে নিয়ে আসেন যে লোকগুলো চাঁদাবাজি করবে, এগুলো আপনি ধরেন যে চিড়িয়াখানা আপনি ডাকে দিয়ে দেন না, বোটানিক্যাল গার্ডেন আপনি ডাকে দিয়ে দেন না, তো ডাকে দিয়ে দেন, ওখানে লোকজন চাকরি দিয়ে নিয়োগ করে ওরা চালাবে এগুলো। তো এগুলো আপনি ডাকে দিয়ে দেন, মানে আপনি একটু ট্রান্সপারেন্ট করে দেন। চাঁদার অবস্থা তো আপনি নিজে রেখে দিয়েছেন স্টেটের মধ্যে, রাইখে এবার আওয়ামী লীগ যাওয়ার পরে বিএনপি যে আমাদের লোক চাঁদাবাজি করতেছেন না, এনসিপির লোক করতেছেন না, ওই নিউজগুলো মানে পরিমাণগুলো কিন্তু কম্পারেটিভলি কম। আর সংগঠনের লোক কয়টা? বিএনপি লাখ লাখ, বিএনপির 70-80 লাখ কর্মী আছে, তার মধ্যে 10-12 লাখ চাঁদাবাজ থাকলে সমস্যা কি আপনার? আওয়ামী লীগের এই ক্ষেত্রে সরকার আসলে যে কন্ট্রোল করার ব্যাপারটা, এই ক্ষেত্রে সরকার অ্যারেস্ট করছে। আচ্ছা, বিএনপি চাঁদাবাজি করতেছে, বিএনপি খুব খারাপ, মানলাম। তো এটা সুযোগ দিয়ে এই যে ন্যারেটিভ তৈরি করা যায়, হ্যাঁ বিএনপি একটা চাঁদাবাজের দল, আওয়ামী লীগ হয়ে যাচ্ছে, এটার মধ্য দিয়ে রাজনীতিটা কি জানেন? বিএনপি চাঁদাবাজ, এনসিপি হইল দুর্নীতিবাজ, জামাত 71 যুদ্ধ অপরাধী, ভালো কে? এনজিও দাদারা, নোন এনজিও দাদারা। এবং এনজিও দাদা মানে হইল এখানে সিভিল সোসাইটি, পার্টিকুলারলি 2-4টা বিরল ব্যতিক্রম বাদে আওয়ামী সোসাইটি এই রাজনীতির দিকে নিয়ে যাচ্ছে, রাইট? বিএনপি খারাপ এটা আমরা জানি, এনসিপি দাঁড়াইতে পারতেছে না, এদের সমস্যা সেটাও আমরা জানি, জামাতের প্রবলেম তো এটা ঐতিহাসিক, হ্যাঁ। তো তার মানে আপনার পলিটিক্স লাগবে। আপনি এখানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে সমস্ত রাজনৈতিক দল খারাপ, এইটা প্রতিষ্ঠা করলে তো আসলে দেশের কোন দিকে যাচ্ছে? এটা হামিদ কারজাই মডেলের দিকে যাচ্ছে। আমি যদি গরম গরম কথা যদি বলতাম এই দলগুলোর বিরুদ্ধে, তাহলে মনে খুব বড় বুদ্ধিজীবী হয়ে যেতাম, তাই না? কিন্তু সরি, আমি এত স্টুপিড না। হ্যাঁ, অবশ্যই। তো হচ্ছে আমরা আরো একটা যে ইস্যু দেখি, যে হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যাপারে, যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা বিভিন্ন ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কনভিক্টেড, যে তার সরাসরি সে একটা মামলার আসামি হচ্ছে। আওয়ামী লীগ পুনর্বাসনের ক্ষেত্রে সবাই প্রতিযোগিতায় নামছে, বিএনপি, জামাত, এনসিপি। হ্যাঁ, কেন? আমরা আওয়ামী লীগের মধ্যেই বাস করি। আওয়ামী লীগ কে? এটা কলা গাছ ফেটে বেরিয়েছে, আপনার চাচাতো ভাই, আমার ফ্যামিলির লোকজন। এই সময় তো ইন্টিমেট এনিমি আওয়ামী লীগ আমাদের। সো ইন্টিমেট এনিমি কীভাবে এটা ক্লিনজিং করে ডিল করা যায় না। আবার ইন্টিমেট এনিমিকে আপনি যদি ধরেন এই যে সিকোনে যদি নিজের মধ্যে নিয়ে আনেন, তাইলেও সমাজের হিলিং হয় না। এই জন্য আমি বলছি একটা রিকনসিলেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে, ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন প্রক্রিয়া। যারা ফৌজদারি অপরাধ করছে এদেরকে আলাদা করা, আর যারা এই ফেথ ইন ফেক, এই ভুল ইডিওলজি বিশ্বাস করে, তাদেরকে পলিটিক্যালি হিলিং করা, পলিটিক্যাল উইন্ডো দেওয়া, পলিটিক্সে নিয়ে আসা। আওয়ামী লীগ তার পলিটিক্স না, কিন্তু একটা পলিটিক্সে নিয়ে আসা। সেটা না করে আপনি যেহেতু আবার তার মধ্যে এস্টাবলিশমেন্ট আছে, কোটি কোটি টাকা আছে, এখন দেখবেন অনেক সুজন সখীর আবির্ভাব হয়েছে। এই যে আওয়ামী লীগের লোকজন যে পার করে দিল, হাজার হাজার লোকজন নেতা কর্মী, এটা বড় বিজনেস হয়েছে না? অনেক 24 বড় এই সুজন সখীরাই তো সবচেয়ে বড় কোটিপতি মনে হয়েছে।
হ্যাঁ, যারা এই যে পার করে দেওয়ার কাজ করছে, সেটা কারা করছে? ডেফিনেটলি এরাই করছে। বিএনপি, জামাত, এনসিপি বা আত্মীয় স্বজন যারা আছে এরা আওয়ামী বিরোধী, এরাই করছে। তো এই জন্য আওয়ামী লীগ প্রশ্নটা, জামাতের প্রশ্নটা দেখে আমাদের শেখা উচিত। দেখেন, জামাতের প্রশ্নটা আপনি ৭১-এর পরে এত বছর পরও জিয়াই রাখলেন, কসলান, যখনই সুবিধা হয়, যারই সুবিধা একটা করে কসলা নিতেন। তা আওয়ামী লীগকে কিরকম কসলানোর জন্য রেখে দিতেছেন আপনারা? তাহলে তো সমাজে আমরা যেটা চাচ্ছি যে একটা ইউনাইটেড সমাজ। দেখেন, বাংলাদেশে আমার একটা জিও পলিটিক্যালি এবং গ্লোবাল পরিস্থিতির কারণে এমন একটা জায়গায় আছে, আমাদের ন্যাশনাল ইউনিটিকে যে কোনো মূল্যে প্রোটেক্ট করতে হবে এবং ডিফারেন্সিয়েশন কমায় আনতে হবে। তো কমায় আনার জন্য জামাতের প্রশ্নটা এরকম সলভ করতে হবে, আপনার এটা থেকে শিক্ষা নিতে হবে যে এরকম কসলানোর জন্য একটা এলিমেন্ট রেখে দেওয়া যাবে না। এরকম আওয়ামী লীগেরটা আমাদেরকে সলভ করতে হবে, জামাত থেকে শিক্ষা নিতে হবে। সলভ যদি না করেন তাহলে আপনি জামাতকে ভিকটিম বানাবেন, আওয়ামী লীগকে ভিকটিম বানাবেন, বছরের পর বছর ধরে আওয়ামী লীগ দেখলেই দৌড়াবেন আপনি। হ্যাঁ, তার ব্যবসা বাণিজ্য নিয়ে নেবেন। সে এইবার ভিকটিম হইতে হইতে সে হবে কি মানুষের সিম্পেথি গেইন করবে। এবং বিখ্যাত থিওরি আছে মাহমুদ মামদানির, ভিকটিম বিকামস কিলার্স। সে কিলার্স আকারে আবির্ভূত হবে। আমি বলতেছি না যে কালকে আবির্ভূত হয়ে যাবে, এটা 50 বছর 60 বছর পরে হাজির হবে। তাহলে এখানে বর্তমান সময় বর্তমান সরকার এই যে এই কন্ট্রোল, যে বিষয়গুলো কন্ট্রোল করে যাতে এইরকম একটা ন্যারেটিভ না ছড়ায় এবং যাতে এরকম অপরাধের সুযোগও না হয়, বিশেষভাবে খুনের ব্যাপারগুলো, যে একদম প্রকাশ্যে যে খুন করার ব্যাপারটা, যেরকম একটা 14 বছর বয়সী মেয়েকে হয়তো বিয়ের প্রস্তাব দিয়েছিল, সেটা মেনে নেয়নি, এই কারণে কুপিয়ে পিটিয়ে মারা হলো। এই ধরনের ইনসিডেন্টগুলো কিন্তু সরকারের খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করা উচিত। এবং বিএনপির যেটা হতো, আমি মনে করি, আমি এটা বহুবার বলার চেষ্টা করছি, আজকেও বলি, বিএনপির ইমিডিয়েট তার পার্টির ভিতরে ক্র্যাকডাউন চালানো উচিত। এত বড় পার্টি দরকার নাই, কোনোভাবেই দরকার নাই। এত বড় পার্টি দিয়ে 16 বছর দেখছেন, মায়ের খাইছেন। আমার নেত্রী আমার মা জেলে থাকতে দিব না মিছিল করতে করতে খালেদা জিয়ার জেলে দিয়ে আসছেন না আপনারা, হাজার হাজার লোক নিয়ে। এত বড় সংগঠন দিয়ে আপনি করবেন কি? যে সংগঠন খালেদা জিয়ার মতো নেত্রীর যোগ্য না, সেই সংগঠন ক্র্যাকডাউন করে আপনি ভেঙে ফেলেন, প্রিসাইজ করে ফেলেন। বাংলাদেশের মানুষ বিএনপিকে বাঁচায় রাখবে, নেতাকর্মী নির্ভর দল এটা না। নেতাকর্মীরা যদি মনে করে, দেখেন আমি আপনাকে একটা কথা বলি, বড় বড় নেতা বি চৌধুরী, নাজমুল হুদা, যাদের নামের সাথে বিএনপি ওতপ্রোতভাবে জড়িত, এরা চলে যাওয়ার পরে বিএনপি কি ধরেন, গরুর থেকে যদি লম্বা পড়ে যায় 2-4টা, গরু টের পায় না, এরকম টের পায় না। সেরকম হেভিওয়েট নেতারা যদি মনে করে তারা বিএনপির প্রাণ, নো। বিএনপি পাবলিক নির্ভর পার্টি, জনগণ নির্ভর পার্টি। বরং কোনো কোনো ক্ষেত্রে নেতারা এই জনগণকে বিরক্ত করে, জনগণকে এমনভাবে বিব্রত করে যে তারা ঠিক পার্টিকে ওন করতে পারে না, প্রতিবন্ধকতা তৈরি করে কিছু কিছু কর্মীরা, কিছু কিছু নেতারা। সো জনগণের সাথে এই পার্টির সম্পর্কটা আরো ডিরেক্ট করার ব্যবস্থা করতে হবে। এটা জনগণ নির্ভর পার্টি। আওয়ামী লীগ হলো পুরাটাই নেতাকর্মী নির্ভর পার্টি ছিল, একদম মাসেল পাওয়ার এরকম পার্টি বিএনপি না। আপনি কিচ্ছু না, ধরেন যে চাঁদাবাজিটা যে বলতেছেন না, যে লোক চাঁদা দিতেছে, হ্যাঁ, এবং খুবই অত্যাচারিত, ডেফিনেটলি একটা ক্ষুদ্র ব্যবসায়ী, তার জন্য চাঁদা দেওয়ার, ফুটপাতে দাঁড়ায় একজন ব্যবসা করে 500 টাকা বেচা কিনে করে 50 টাকা 100 টাকা চাঁদা দেওয়া, তার জানের উপর দিয়ে যায় জিনিসটা। এই সিস্টেমটা পুরা চেঞ্জ করতে হবে আমাদের। কিন্তু যে লোকটা চাঁদা দিতেছে, খালেদা জিয়া দ্বারা খাতরা নাড়া খুশিতে ঠেললা দানের শেষে ভোট দেবে, এটাই বাংলাদেশ। তো এই জন্য আমাদের ভোটটা আসলে ওইভাবে হওয়া দরকার। তো ফলে এই কাঠামোটা আপনার চেঞ্জ করতে হবে। আমি বলতেছি এটা কেন দিবে, কারণ তার বিএনপিকে ওই চাঁদাবাজ রিপ্রেজেন্ট করে না, তো বিএনপিকে রিপ্রেজেন্ট করে খালেদা জিয়া এখনো পর্যন্ত। এই যে দেখেন এত গ্যাঞ্জাম, এত কিছু হইল, খালেদা জিয়া ইন্টারভেন্ট করলো, পরিবেশ শান্ত হয়ে গেল। আমি এটা অনেক আগে, অভ্যুত্থানে অনেক আগে, আমাকে একটা ডক্টর ডাকছে, ক্ষমতা কার হাতে? আমি বলছি খালেদা জিয়ার হাতে। তখন তার অবস্থা খুব খারাপ, তখন লন্ডনেও যায় না চিকিৎসা নিতে, অবাক হয়ে গেছে। ঠিক বলে কি? হ্যাঁ। তারপরে তো দেখা গেলো যে সেনাকুঞ্জে দাওয়াতে এসে গেলো, সবাই তার সাথে কথা বলতেছে, ছবি আসলো। তার আগেই বলছিলাম আমি, অভ্যুত্থানের পর ক্ষমতা কার হাতে? খালেদা জিয়ার হাতে। কেন? আপনার একটা ন্যাশনাল ক্যারেক্টার লাগে, যাকে আপনি ট্রাস্ট করতে পারেন। খালেদা জিয়া সব কিছু সবাই পছন্দ করবে এটা দরকার নেই, কিন্তু খালেদা জিয়ার অবিশ্বাস করে এমন লোক আমি দেখিনি অন্তত। রাজনীতিভাবে সৎ, হ্যাঁ সৎ, পার্সোনালি সৎ। তার স্পিরিটটা আপনাকে কানেক্ট করবে, এবং সেই স্পিরিটটা ক্যারি করতে পারতেছে না তার নেতাকর্মীরা। দ্যাটস আনফরচুনেট ফেইলিওর। কিন্তু আমি বলতেছি এই জন্য বিএনপির রাজনীতির ব্যাপারে আমি খুবই আশাবাদী। রাজনীতিটা ভালো, কিন্তু করে অনেক খারাপ হলো, দ্যাটস দ্য প্রবলেম। তাইলে এখানে ভাই এই রাজনীতিটা চেঞ্জ করার জন্য কিছু যে কাঠামোগত সংস্কার দরকার, যেরকম অনেকগুলো সংস্কার কমিশন সরকার গঠন করলো, এবং এই জিনিসটা কিন্তু আসলে অনেক দীর্ঘসূত্রিতা হচ্ছে। এক নাম্বার যেটা দরকার সেটা হলো
হাসিনার ছবিটা পকেটে রাখা, সকাল বিকাল বাইর করে দেখা, ও যা করছে তার উল্টাটা করা। আচ্ছা, মানে একটা বিআমিকরণ প্রসেসের মধ্যে দিয়ে আপনার ন্যাশনকে ঢুকতে হবে। তো এই প্রসেসটা তো সবাই আসলে একমত হচ্ছে না। আমরা যত সংস্কারের প্ল্যান দেখতেছি, সবাই কোনো রাজনৈতিক দলের আসলে আওয়ামী লীগ করলে সুবিধা বেশি। আওয়ামী লীগের মডেলটা তো আপনাকে নানাভাবে আপনাকে বেনিফিট দেয়, তাই না? অর্থনৈতিকভাবে আপনি বিরাট মাফিয়া হয়ে উঠতে পারবেন চোখের পলকে। এই জন্য সবাই এই মডেলটা কোনো না কোনো ওয়ে রেখে দিতে চায় তাদের জন্য। তাহলে এই জায়গা থেকে আসলে রাজনৈতিক দলগুলোর করণীয় কি? মানে এই সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো ওই যে বিআমিকরণ প্রসেসের মধ্যে ঢোকা, এগুলো তো সবই আওয়ামী লীগ। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনীতি দেখি না আমি। জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, সবই আওয়ামী লীগ। এবং এই আওয়ামী লীগের রাজনীতি থেকে ভারতপন্থী রাজনীতি কিনা, কারণ বিএনপি বা জামাতের একটা বড় অংশ 5 তারিখের পরে আর ভারতপন্থী হওয়ার সুযোগ নাই। ভারত ইররিলেভেন্ট এখানে। 5 তারিখের পর ভারত বলছে নফসানিয়াত অর্থে। আওয়ামী লীগ মানে কি, যখন আপনি মনে করবেন আপনার চাচাতো ভাই সবচেয়ে যোগ্য লোক, তারই চাকরিটা দেওয়া দরকার, আপনি আওয়ামী লীগ। আপনি যখন মনে করবেন যে আমার ছেলেকে ডাক্তার বানানো দরকার, ঠিক আছে 20 লাখ টাকা দিয়ে প্রশ্নটা কিনা ফেলে, আপনি আওয়ামী লীগ। আপনি যখন মনে করবেন আমার ক্ষমতাটা গুরুত্বপূর্ণ, চলে বললে কৌশলে আমি ক্ষমতাটা ধরে রাখবো এবং 2টা মিথ্যা কথা বলবো, আপনি আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগ একটা ধর্ম, আসলে একটা ইডিওলজি, একটা চেতনা, একটা স্পিরিট। ধর্ম এত সহজ জিনিস, ফেক জিনিস, ফেথ ইন ফেক জিনিস। তাহলে ভাই আমরা যদি আসলে ফিউচারিস্টিক চিন্তা করি, যে আসলে পরবর্তী নির্বাচনে এটা মানে মুখে মুখে বলা হয় যে খুব স্বাভাবিকভাবে বিএনপির এই নির্বাচনে ক্ষমতা প্রবাবিলিটি সবচেয়ে বেশি। ক্ষমতা আমার মনে হয় না। আপনার কি মনে হয় ভাই? আমার মনে হয় যে ধরেন বিএনপির জন্য অনেক চ্যালেঞ্জ। বিএনপি 5 তারিখের পরে আসলে রাজনৈতিক দলগুলোর জন্য ডিফিকাল্ট হয়ে গেছে। কারণ আপনাদের জেনারেশন বা আপনাদের ইমিডিয়েট ছোটো ভাই ব্রাদার, এই যে 4 কোটি 5 কোটি জেনজি জেনারেশন, তাই না? এটার সাথে তো পলিটিক্যাল পার্টিগুলোর এঙ্গেজ হইতে হবে। আবার এনসিপি কি পুরোপুরি রিপ্রেজেন্ট করতে পারতেছে? পুরোপুরি ধরেন এই পুরো কমিউনিটিকে, প্রাইভেট বলেন, মাদ্রাসা বলেন, মফস্বলের জেনজি বলেন, কৃষক জেনজি বলেন, এইটা কি ইনট্যাক্ট আছে সমর্থনটা? না, তাই না? তো ফলে এইটা আবার পলিটিক্যালি তারা তো শার্প হয়ে গেছে, তারা তো জানে কোন ধরনের রাজনীতির বিরুদ্ধে তারা অভ্যুত্থান করছে। সো তারা এটার ভিন্ন একটা মডেল দেখতে চায়। সেটা যখন না দেখতে পারবে, তখন আমার ধারণা বাংলাদেশে দেখেন আমরা নানা রকম ডেমোক্রেসির কথা বলি, তো যদি ইনকেস বিএনপি ফেল করে বা বিএনপির উপর, আমি বলতেছি না বিএনপিকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিতে, বিএনপিকে আমরা ডেফিনেটলি প্রেশারে রাখবো, এর মধ্যে রাখবো। ইনকেস যদি বিএনপি ফেল করে বা বিএনপির মতো বা একটা মধ্যপন্থা রাজনীতি যদি বাংলাদেশে ফেল করে, তাহলে যেটা হবে, আমাদের একটা রেডিক্যাল ডেমোক্রেটিক ফোর্সের দরকার হবে। মানে এটা নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্রের জন্য রেডিক্যাল মুভমেন্টের দরকার হতে পারে। এবং রেডিক্যাল মুভমেন্টে তখন এই জেনজি জেনারেশন যারা নিরাপদ সড়ক আন্দোলন করছে, যারা এখানে বিদায় পৃথিবী বলে বন্দুকের সামনে দাঁড়াইছে, আহত নিহত হয়েছে, এরা ফাইনাল ফাইটটা করবে হয়তো। ওইটাকে আসলে জামাত বা এনসিপি লিড দিতে পারে কিনা, ওই রেডিক্যাল মুভমেন্টটা? ওটা কারো লিড দেওয়ার দরকার নেই। এই আন্দোলন অভ্যুত্থান জামাত কি এনসিপি লিড দিছে? না। এটা কে লিড দিছে এই আন্দোলন? এটা আসলে ওই রকম লিডারশিপে চলে না, মানুষ নিজে থেকে আর্জ ফিল করছে যে আমার আসলে রাস্তায় নামতে হবে। ঘরে ঘরে মাস্টারমাইন্ড ছিল আমাদের, ঘরে ঘরে এগুলো ঘরে ঘরে সেক্টর কমান্ডার ঘরে প্রত্যেক সেক্টরে তৈরি হয়েছে না? উত্তরায় আমাদের ছোটো বাড়ি লিড দিছে না, যাত্রাবাড়িতে লিড দিছে না, তারপরে ইয়ে দিছে না, বিএনপি, শিবির, সবাই ছিল। কিন্তু লিডিং ক্যাপাসিটিতে একদম আননোন পোলাপান তৈরি হয়েছে না? যারা চকলেট দুধ খাইতো বা আইসক্রিম খাইতো আর বান্ধবীরা সুন্দর সুন্দর টেক্সট মেসেজ করতো, সে বিশাল বীর আকারে হাজির হয়েছে না? তাহলে এটার জন্য আপনার, এবং এটার জন্য মানে ওই কোন জায়গা থেকে আসবে এটা অপেক্ষা করা দরকার নেই, বিকজ এই সমাজের মধ্যে এটা আছে। এবং দেখেন সারা দুনিয়ারই একটা আমেরিকানাইজেশন হয়েছে, ওয়েস্টার্নাইজেশন হয়েছে, বিকজ অফ মিডিয়া এবং সেলফোন। ফলে কোন ধরনের রাজনীতি তারা দেখতে চায় না, এটা তারা জানে, ভালোভাবে জানে। সো এটা যদি আপনি ফেল করেন, মানে একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে সে যখন দেখবে যে এটা হওয়ার কথা ছিল কিন্তু এটা হচ্ছে না, কিন্তু তাকে বিক্রি করেই আরেকটা আওয়ামী মডেলের দিকে দেশ যাচ্ছে, বুঝে থাকবে না? কিন্তু ওই প্রসেসটাকে লিডার তৈরি করবে কিনা, যে লিডার আসলে দেশটা পরবর্তীতে চালাইতে পারবে? কারণ আমরা দেখছি যে আসলে লিডার তৈরি করতে পারবে কিনা এটা তো আগাম বলা মুশকিল না। আপনি অভ্যুত্থানে এইভাবে লিডার তৈরি হবে, নাহিদ এইভাবে একটা ফেস হয়ে আপনি বুঝতে পারছিলেন না? সো এটা সেখানে একটা ব্যাপার হলো যে এটা কিন্তু হাসিনার পতনের কোনো আন্দোলন ছিল না, আন্দোলনের কনসিকুয়েন্স আকারে হাসিনার পতন হয়েছে। মানে আন্দোলন নিজেই একটা সাবজেক্ট, আপনি আমি লিডার না আন্দোলনের, আপনি আমি সমন্বয় করি নাই, আন্দোলন আমার দিয়ে সমন্বয় করাইছে। দ্যাটস দ্য প্রবলেম। আমরা আন্দোলনকে দেখি পার্সনিফিকেশনের জায়গা থেকে, রাষ্ট্রকে দেখি পার্সনের জায়গা থেকে, দলকে দেখি পার্সনের জায়গা থেকে। আপনি আমি এত গুরুত্বপূর্ণ না,
গুরুত্বপূর্ণ স্পিরিট তাহলে ভেরি মাচ হেগেলিয়ান। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে যদি পরবর্তী সরকারের কথা যদি আমরা বলি বা এই পরের 2-3টা ইলেকশন, এই ইলেকশনগুলো যদি আসলে আমাদের একটা কোশ্চেন হচ্ছে ইলেকশনগুলো কতটুকু ফেয়ার হবে, কারণ রাজনৈতিক দলগুলো যেহেতু আমাদের মধ্যে একটা কালচার আছে, দ্যাটস দ্য গুড কোশ্চেন। ইলেকশন দেখেন আমাদের মানে মিডিয়া কি পরিমাণ স্টুপিড, সো কল্ড মেইনস্ট্রিম মিডিয়া, সব না কিছু কিছু, অনেক মিডিয়া তো আমাদের আবার ডাকে। তো যাই হোক, এরা ইলেকশন নিয়ে কথা বলে। আর বাবা ইলেকশন নিয়ে কথা বলার কি আছে, এটা আমি প্রথম দিন থেকে বলতেছি। আপনি কথা বলবেন ইলেকশনটা কি পরিমাণ ভালো করা যায়, কি কি পদ্ধতিতে ভালো করা যায়, এগুলো নিয়ে কথা বলবেন, এগুলো নিয়ে কাজ শুরু করে দিবেন আপনি। এই কথা বলছিলাম দেখে বিএনপির এক নেত্রী চেতে গেছিল আমার, বলে আপনি কি ইউনূসের উপদেষ্টা, আপনি জানেন কিভাবে ইলেকশন হবে? আমাকে আপনি ইলেকশন নিয়ে একটা শোতে এই লন্ডন বৈঠকের আগে আমি ইলেকশন নিয়ে কথা বললেন না, কাজ শুরু করে দেন, কীভাবে ইলেকশন করবেন এগুলো গুছার প্রস্তুতি নেন। আচ্ছা, RTVর একটা শোতে মনে হয় না, তো সে আমাকে বুঝতে পারে না, হয়তো বা ক্ষিপ্ত হয়ে গেছে ভদ্রমহিলা। তার মানে ক্ষিপ্ত হওয়ার কিছু নাই, কারণ আপনি ইলেকশন না দিয়ে সরকার দিবেটা কি? আপনি 15-16 বছর একটা ফ্যাসিস্টিক কাঠামোর মধ্যে ছিলেন, আপনি একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাবেন, তো ইলেকশন ছাড়া ইলেকশন নিয়ে কথা বলার কী আছে? আপনি কথা বলবেন যেটা নিয়ে আপনি প্রশ্ন করলেন, যে খুবই ইম্পর্টেন্ট, যে এবার ইলেকশনটা কি কতখানি ফেয়ার হবে, কিভাবে ফেয়ার হবে, কিভাবে কেউ মাসেল পাওয়ার দেখাবে না, কিভাবে একটা ভোটও কেউ চুরি করবে না, কিভাবে একটা মানুষও ভয় নিয়ে ভোট কেন্দ্রে যাবে না। এটা আসলে পসিবল কিনা, কারণ আমাদের আসলে কালচার তো সেটা পসিবল করার রাজনীতিটা তো শুরু করার কথা, এটা তো মাঠে ঘাটে করতে হবে, এটা তো কথা বলার কিছু নাই। এই জন্যই তো বলতেছি ইলেকশন নিয়ে আপনি কথা বলার কেন, আপনি কাজটা করেন না। আচ্ছা আচ্ছা, এটা ভালো ইলেকশন হচ্ছে রাজনৈতিক দলগুলো পার্টিকুলারলি সবাই তো এটা জামাই বউয়ের মতো ঝগড়া শুরু করে দিচ্ছে ইউনূস সরকারের সাথে, অভিমান। হ্যাঁ, ইউনূস সরকারের সাথে কার প্রেম কতখানি এটা নিয়ে অভিমান এখন। মনে হয় ইউনূস সরকারের রাজনৈতিক দলগুলোর সবাই সতীন, হ্যাঁ, এখানে অভিমানের ঝগড়া শুরু হচ্ছে। এটা তো না, আপনারা মাঠে রাজনীতিটা বিকশিত করার জন্য আপনারা প্রতিযোগিতা করেন। সো এই জন্য ইলেকশন কেন্দ্রিক ব্যাপারটা হবে যে হ্যাঁ, রাজনৈতিক দলগুলো যে বড় দলের বড় দায়িত্ব নিতে হবে, বেশি দায়িত্ব নিতে হবে, যে আপনি পরাজিত হচ্ছেন, জনগণ আপনাকে রায় দিচ্ছে না, আপনি হাসি মুখে মাইনা নেবেন, বা জনগণকে উইন করার জন্য আপনার যা যা করার আছে আপনি সর্বোচ্চভাবে করেন। এই জন্যই তো পলিটিক্সটা হবে ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। কিন্তু এখন পর্যন্ত রুট লেভেলে কিন্তু আসলে সবাই মাসেলটাই দেখাইতে চায়, ভোট কেন্দ্রটাই দখল করতে চায়, এবং এখনও যারা প্রবাবল ক্যান্ডিডেট, যারা এখন বলতেছে যে আমি ভোটে দাঁড়াবো বা তারা দাঁড়াইতে চাচ্ছে, তারা কিন্তু আসলে এইভাবেই ফিক্স করে রাখতেছে যে আচ্ছা আমার এই ভোট কেন্দ্র এইভাবে দখল করে রাখা লাগবে, এটা কিন্তু তাদের মেন্টালি চিন্তা। তাইলে এখানে বড় দলগুলার বা বেশিরভাগ দলগুলার, আসলে আমি বলবো প্রায় সব দলগুলো যারা আসলে জিততে পারে, তাদের সবার চিন্তা যদি এরকম হয় কেন্দ্র দখল কেন্দ্রিক, তাইলে এখানে যে অথরিটির ইলেকশন দিচ্ছে বর্তমান ইউনূস সরকার, অথবা যদি সেনাবাহিনী এখানে সাহায্য করার একটা পার্ট থাকে, তারা আসলে এটাকে কীভাবে ঠেকাবে? এই লোকাল মাফিয়া যেটা আপনি বললেন যে চাঁদাবাজিরা আছে, বিএনপির মধ্যে আছে, এরা কয়েক লাখ কর্মীদের ছাঁটাই করে দেওয়া উচিত, বাট যদি না করে সেই ক্ষেত্রে ইলেকশনটা দেখতে কেমন হবে? না, সেক্ষেত্রে এটা ইলেকশনে কোনো মিনিং তৈরি করবে না। এটাই তো ডক্টর ইউনূস সাহেবের ফেয়ার আর কি। হ্যাঁ, উনি তো এটা বারবার বলতেছে যে আমি একটা ঐতিহাসিকভাবে খুব ভালো নির্বাচন করতে চাই, মানে ডেফিনেটলি বিএনপি এটা বুঝে। বিএনপি তো এখানে হারানোর কিছু নেই, কিছু। তো ফলে এবং আমি তো বলতেছি তার এত বড় পার্টিও দরকার নেই, এত পপুলারিটিও দরকার নেই, তার যে দরকার কোয়ালিটি, যে কোয়ালিটিটা তার নিজের জন্য দরকার এবং দেশের জন্য দরকার, কোয়ালিটিটা ডেভেলপ করতে হবে। এবং সেটা করার জন্য অবশ্যই জনগণকে স্বাধীনতা দিতে হবে, জনগণকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর পূর্ণ আস্থা রাখতে হবে। সেটা যদি না রাখে, আপনি যেটা বললেন, যদি না করে, সেটা আওয়ামী মডেল হইল না, এবং সেই আওয়ামী মডেলের পরিণতি 5 তারিখে আপনি দেখেন নেই, সেটাই হবে। সেই 5 তারিখ কবে ঘনায় আসবে, সেটা কোন তারিখে ঘনায় আসবে, সেটা জ্যোতিষী বলবে, আমরা জানতে পারবো না। বিএনপি নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বললাম, বিএনপি সেন্টারে। আমরা যদি অন্য পলিটিক্যাল পার্টিকুলার দিকে একটু যাই, ভবিষ্যৎ বাংলাদেশে জামাত ইসলামের পজিশন আপনি কি মনে করেন? এবং তারা আসলে ভোটের রাজনীতিতে এখন পর্যন্ত কম্পারেটিভলি পিছিয়ে, সর্বোচ্চ তারা একবার 17টা আসন পেয়েছিল, যদি তারা অনেক পুরনো রাজনৈতিক দল, প্রায় শতবর্ষী একটা দল হয়ে যাবে কয়েক বছর পরে, তো সেই অনুযায়ী হ্যাঁ, মানে বাংলাদেশের না, মানে জামাত ইসলামী যেটা অরিজিনালটা, ওইখান থেকে বাংলাদেশে তো 50 বছরের কাছাকাছি হয়তো হবে। তাহলে সেই রাজনৈতিক দল আসলে কিভাবে জনমানুষের দল হয়ে উঠতে পারবে, এবং ভোটের রাজনীতিতে কীভাবে আসলে জামাত ইসলাম একটা ভালো প্রভাব ফেলতে পারবে, এবং এটা বাংলাদেশের জন্য কতটুকু ইম্পর্টেন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট? দেখেন, জামাত ইসলামের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ এলিমেন্ট আছে, এবং তাদের মধ্যে অনেক সৎ লোক আছে, অনেক ভালো মানুষ আছে, আমার পছন্দের অনেক লোক আছে পলিটিক্যালি, এবং যাদেরকে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে, সেইটা শাহবাগের সময় আমরা যখন প্রতিবাদ করলাম, আমাদেরকে তো জামাতি জঙ্গি বলা হইতো। কিন্তু জামাত ইসলামের পরিমণ্ডলে জামাত হইল আপনার, এটাকে আমি বলি যে প্রো এস্টাবলিশড পার্টি, প্রো এস্টাবলিশড এন্টি নেশন, ঐতিহাসিক প্রো এস্টাবলিশড এন্টি নেশন। কেন?
47 থেকে শুরু করে এ পর্যন্ত সবসময় সে প্রো এস্টাবলিশমেন্ট পজিশন নিছে, নিতে গিয়ে তাকে এন্টি ন্যাশন অবস্থানে চলে যেতে হয়েছে। এটা তার জন্য ক্ষতির কারণ হয়েছে। এবং 71-এ পার্টিকুলারলি ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে সে থাকার কারণে যেটা হচ্ছে সে পলিটিক্যালি এখানে কোনোদিনও আস্থাটা অর্জন করতে পারেনি। আবার এই পার্টিটা তৈরি হয়েছে পাকিস্তানে, যে পাকিস্তানের বিরুদ্ধে এখানে মানে মুক্তিযুদ্ধ হয়েছে, মানে রক্তক্ষয়ী যুদ্ধ, জনযুদ্ধের মধ্যে নতুন ভূখণ্ড আপনি পেয়েছেন, ফলে সেখানে আপনার পজিশনটা ছিল প্রো স্টেট, হ্যাঁ প্রো স্টেট এন্টি ন্যাশন। তো ফলে এই ন্যাশনের মূল যে স্পিরিট, সেই স্পিরিটটার মধ্যে আপনার ইনকর্পোরেশন একটা সমস্যা তৈরি হয়ে গেছে। আপনার কতগুলো কনসার্ন ট্রু, এখানে ভারতীয় প্রশ্ন, ভারতের এগুলো সত্য, কিন্তু এটা এর মানেই না যে মুক্তিযুদ্ধে আপনার পজিশনটা রাইট ছিল। মুক্তিযুদ্ধে এটা ভারতীয় স্বার্থ জড়িত ছিল, ভারত আমাদের সহযোগী হয়েছিল, কিন্তু আমাদের তো আরো সহযোগী ছিল। শুধু একা ভারতের কথা বলেন কেন, আমাদের আরো সহযোগী ছিল না? সবচেয়ে বড় কথা হলো এটা জনযুদ্ধ ছিল। তো এখানে সবাই যুদ্ধ করেছে, সিরাজ শিকদারের মতো বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে নাই, বামপন্থীরা করে নাই, সাধারণ ছাত্ররা করে নাই, করছে। তো ফলে মুক্তিযুদ্ধের আপনার ন্যারেশনটা এটা আওয়ামী লীগের রিয়েকশনারি ন্যারেশন আকারে ইস্টাবলিশড হবে না জীবনেও। আওয়ামী লীগটা যেমন প্রবলেমেটিক, মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান জনযুদ্ধ থেকে এটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে, একইভাবে আপনি এটাকে ভারতের ষড়যন্ত্র, ভারতের কলোনি হওয়ার যে ন্যারেশন দিচ্ছেন, অ্যাবসলিউটলি গার্বেজ এবং ফলস। এটা কোনোদিন টিকবে না, হ্যাঁ টিকবে না, এবং এটার কারণে আপনি সাফার হচ্ছেন। ফলে আপনাকে এক নম্বর কথা হলো যে এই ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি এটা সলভ করতে হবে। মানে মুক্তিযুদ্ধের প্রশ্ন সলভ করেই জামাতকে আগাইতে হবে, অবশ্যই। এটা আপনার ন্যাশনাল ইন্টিগ্রিটির প্রশ্ন। এটা এখন হলো ওই নেতাকর্মী নাই, কেউ রাজনীতি করে না, তাদেরকে তো অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, সেটা একটা ব্যাপার আছে। কিন্তু এখানে আপনার পজিশনের ব্যাপার আছে, জনগণের আস্থা অর্জন করার ব্যাপার আছে, ওই ন্যারেশনের ব্যাপার, মুক্তিযুদ্ধের ব্যাপার পজিশনিংটা ক্লিয়ার করা নেওয়া। নাহলে যে আপনি দেখেন জুলাইয়ের পরে একটা কি হলো না, একটা কি পুস্তিকা বের করলো না, তারা একটা ম্যাগাজিন বের করলো, সেখানে ওখানে তারা বলছে যে এরকম একটা ভুল ছিল, হ্যাঁ যারা গেছে আল্লাহ তাদের হেদায়েত করুক, এবং তাদের যে ইসলামিজমের আইডিয়া, ইসলামিজমের যে আইডিয়াটা, ইসলাম একটা ফাউন্ডেশন ইডিওলজি, এখান থেকে হাজার রকম পলিটিক্যাল ন্যারেশন ইন্টারপ্রেশন বের হতে পারে। আমার এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, এবং সেটা চর্চা করতে আমি পার্সোনালি মাওলানা মওদুদির ভক্ত, গোলাম আজমের ভক্ত। মাওলানা মওদুদি রহমতুল্লাহি আলাইহি ধরেন 24 বছর বয়সে আল জিহাদের মতো বই লিখতেছে, অকল্পনীয় প্রজ্ঞা, মেধা এবং পরিশ্রমের যে সমন্বয়, বিশাল ব্যাপার। আমি তার বই পুস্তক মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করছি। সো এই ইসলামিজমের জামাতের যে ন্যারেশনটা ইসলামের ভিতরে ডেরাইভ করছে, সেটা বাংলাদেশে কতখানি মেইন স্ট্রিম হবে, মানে ওই দিন ইসলামী পলিটিক্সের মধ্যে, এটা নিয়ে আমার একটা সন্দেহ আছে। বিকজ অফ এখানে ইসলামকে রিপ্রেজেন্ট করে আমাদের কৃষি সম্প্রদায় বা কৃষি ঐতিহ্য এবং কওমি মাদ্রাসা, এটার যে সম্পর্কটা, হ্যাঁ এটা আরবানাইজেশনের কারণে একটু চেঞ্জ হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত বড় অংশে এই যে কৃষি নির্ভর যে আমাদের কওমি মাদ্রাসাগুলো, ফসলের সময় যে তারা ফসল কালেকশনে চলে যায়, তারপরে নিজেরা চাষাবাদের সাথে যুক্ত হয়, তারপর মাদ্রাসাগুলো চলে, হ্যাঁ এই যে ইন্টিগ্রেশন। এবং আমি বলতেছি কওমি দেওবন্দি ঘরানার যে মাদ্রাসাগুলো এবং দেওবন্দি ইসলামের যে আপনার ন্যারেশন, বয়ান, পজিশন, সেইটা বাংলাদেশে ইসলামের ব্যাপারে এখনো পর্যন্ত মূলধারা, এবং এটা রুরাল মানুষের কাছে এখন ওইটাই ওয়াইডলি অ্যাকসেপ্টেড। পলিটিক্যাল ইসলামটা এইটা একটা আরবান এডুকেটেড ক্লাসের কাছে যতটা অ্যাকসেপ্টেড, জামাতের কথা বলতেছি, জামাতের ন্যারেশনটার কথা বলতেছি, সেইটা ম্যাস লেভেলে আপনার ওই পরিমাণ লুক্রেটিভ না। আপনি কৃষক সংগঠন আছে জামাতের, থাকতে পারে হয়তো, কিন্তু খুবই উইক আর ওটা নাম আমরা শ্রমিকরা, গার্মেন্টসের মেয়েরা যারা কাজ করে আর জামাতের ব্যাপারে ফ্যাসিনেটেড না, এরকম আরো অনেক পকেট বলা যায়। তো আপনার এই ব্যাপারগুলো একটা আছে, আর একটা হলো থিওক্রেসির আদলে, ইসলামিজমের জামাতের যে বয়ানটাই থিওক্রেসির আদলে ডেমোক্রেসি করা যায় না। দুইটাকে হয় ডেমোক্রেসি আপনারা খাইয়া ফেলবে, অথবা থিওক্রেসি ডেমোক্রেসিকে খাইয়া ফেলবে। আপনাকে স্পষ্ট পজিশন নিতে হবে যে এটাই থিওক্রেসি, আমি ডেমোক্রেসি করি না, কোনো সমস্যা নেই, এতে জামাতের সমর্থন এক বিন্দুও কমবে না। কিন্তু আপনি ডেমোক্রেসি করেন এটা বললে ইসলামের আপনার কওমি ন্যারেশন যেটা বা দেওবন্দি যে আপনার ধারা, সেটা আপনাকে কোনোদিনও নিবে না।
তারা অ্যাকসেপ্ট করবে না। ক্রিটিক আছে, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ লেখা লেখা আছে, আপনি পড়েন হাফিজ জহুরদের লেখা লেখা আছে, কিন্তু এগুলো নতুন কিছু না, মানে লম্বা আলোচনা করতে হবে। সো আমি বলতেছি যে এই জায়গা থেকে জামাতকে, এটা আমি জামাতের মানে কি বলবো, যে আমার পরামর্শ দেওয়া বা ইয়ে করা সাজে না, তারা আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী লোক আছে এখানে, তারা বুঝবেন। তা বলছে প্র্যাকটিক্যালি বাংলাদেশে আপনার এই ট্রান্সন্যাশনালিটির যুগে এই ধরনের একটা ইসলামিজমের রাজনীতি কতখানি মেইন স্ট্রিম হবে এটা চিন্তা করার সুযোগ আছে। কিন্তু এখানে ইসলামী রাজনীতির একটা আবেদন বা ইসলামী ধারার রাজনীতির আবেদন এখানে শুধু না, গ্লোবালি এটা থেকে যাবে। ইসলাম আমি তো মনে করি নেক্সট সিভিলাইজেশন। সো ইসলামের ব্যাপারটা আমাদের লাগবে, ফিলোসফিক্যালি, থিওরিটিক্যালি, থিওলজিক্যালি আমাদের আরও ডিপলি চর্চার দিকে যাইতে হবে। তো সেখানে জামাতের পলিটিক্সটা আদৌ মেইন স্ট্রিম থাকবে কিনা, মেইন স্ট্রিম আকারে থাকবে কিনা, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এবং সেই ক্ষেত্রে কি তাদের ডেমোক্রেসিকে ছেড়ে দেওয়া অথবা থিওলজিকে পুরোপুরি ছেড়ে দেওয়া তাদের সিদ্ধান্ত। কিন্তু আমি বলতেছি এজ এ মানে একজন পলিটিক্যাল মানে ছাত্র হিসাবে, পলিটিক্যাল ফিলোসফির স্টুডেন্ট হিসাবে আমি দেখতে পাচ্ছি যে থিওক্রেসি অ্যান্ড ডেমোক্রেসির মধ্যে যে বেসিক কনফ্লিক্টটা, এটা একটা পর্যায়ে যায় আদর্শ এবং নীতি এবং কৌশলের প্রশ্ন যখন হয়, তখন আপনি ডেমোক্রেসির পাল্লায় পড়ে বারবার কৌশলে জিততে আপনার নীতির প্রতি মানুষের আস্থা হারায় যায়। তখন আপনার যে একটা সলিড বেস ছিল, যে মানুষগুলো আপনাকে আসলে আপনার নীতি জয়ী হইতে পারে না, আপনার কৌশল জয়ী হয় সবসময়, এবং আপনার কৌশল জয়ী হয় আর আপনি তত মুনাফিক হিসেবে খ্যাতি ঘুরাইতে থাকেন। হ্যাঁ, যেটা আপনাকে আসলে লং টার্ম ওই মানুষের দল আর হইতে দেয় না। এইটা আসলে খুবই ডিফিকাল্ট জামাতের জন্য। আর এরপরে যদি আমরা আসলে এনসিপির কথা বলি, এনসিপি আমাদের 5 আগস্ট পরবর্তী সময় আমরা অনেক আশাবাদী ছিলাম যে নতুন রাজনৈতিক একটা পার্টি এনটিটি অন্তত বাংলাদেশের দরকার, যারা বাংলাদেশের হয়ে রাজনীতি করবে, অন্য কারো প্রক্সি পলিটিক্স কখনো করবে না। এবং সেই জায়গা থেকে এনসিপির গঠন প্রায় কয়েক মাস হয়ে গেছে, এবং তার পরবর্তীতে তাদের নিয়ে বিভিন্ন এনসিপির প্রবলেমটা হলো বাংলাদেশে এতদিন রাজনীতি ছিল আওয়ামী লীগের রাজনীতি, সবাই আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে। তো এখন রাজনীতির ধারাটা হবে বিএনপি ধারা, সবাই বিএনপি হওয়ার চেষ্টা করবে না, মধ্যপন্থা। এনসিপি বলে মধ্যপন্থা রাজনীতি, কিন্তু বিএনপির অবস্থায় নড়বড়ে যেহেতু, ফলে এনসিপির অবস্থার ভালো হবে ঠিক। তার মানে হলো বিএনপিকে একটা প্রপার ডেমোক্রেটিক ফোর্স হইতে বাধ্য করা, সেই প্রেশারের দিকে নিয়ে যাওয়া, এবং আরও প্রপার পলিটিক্যাল পার্টি হিসাবে এনসিপির দাঁড়ানো। বিএনপি যেখানে ফেল করবে সেখানে যাতে এনসিপিকে মানুষ বাঁচতে নিতে পারে। ফলে 5 তারিখের পরে রাজনীতির প্রতিযোগিতা হলো কোয়ালিটিটিভ প্রতিযোগিতা, কে কাটছে কত বেটার। কিন্তু আমরা দেখতেছি কে কত বড় চোর, কে কত খারাপ, হ্যাঁ, কে কত বড় সাদাবাজ, এটা প্রমাণ করতে ব্যস্ত আমরা। পজিটিভ জায়গাটার কন্ট্রিবিউশন আসলে আমরা রাজনীতি প্রপার বিএনপি যদি হয়ে উঠতে পারে, মানে প্রপার সেন্ট্রিস্ট, ডেমোক্রেটিক, ভ্যালু বেসড, অনেস্ট, এনসিপির ভবিষ্যৎ পুরাটাই পড়ে রয়েছে। কিন্তু এনসিপিকে বিএনপি ব্যাশিংয়ের দিকে ঠেলে দিয়ে, বিএনপি ব্যাশিং ন্যায় অন্যায়ভাবে, এবং বিএনপিকে একটা মিডিয়া ট্রায়ালের দিকে তুলে দিয়ে এনসিপির রাজনৈতিক স্টেকটা খাই ফেলতেছে, এনসিপিকে একটা মুখোমুখি জায়গায় নিয়ে যাচ্ছে। নো, রাজনীতিটা 5 তারিখের পরে 100% বিরোধিতার জায়গার থেকে হবে না। রাজনীতিটা 5 তারিখের পরে হবে একটা কন্ট্রিবিউশন করা। বিএনপি একটা প্রস্তাব দিল, ওকে এর চেয়ে বেটার প্রস্তাব আপনি দিয়ে এখানে আপনি আগায় যান। তো সেই জায়গা থেকে এনসিপির ভবিষ্যৎ আছে। কিন্তু এনসিপিকে একটা রিঅ্যাকশনারি পলিটিক্যাল পার্টি আকারে যদি আপনি গড়ে তুলতে বলেন, তার কোনো ভবিষ্যৎ নেই। তাহলে ভাই আমাদের আরবান এডুকেটেড বাবলের বাইরে যেই মানুষগুলো আসলে এই পরিমাণ কেয়ার হয়তো জুলাই আগস্ট নিয়েও করেন, এরকম একটা বড় অংশের পপুলেশন গ্রাম অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আছে, পুরো দেশের আনাচে কানাচে। সেই মানুষগুলোকে যদি আমি আসলে ওই পলিটিক্যাল চেঞ্জটা আনতে চাই, আপনি যেটা পুরো এপিসোডটা আমরা যেটা আসলে কথা বললাম যে পুরো পলিটিক্সটা আসলে আমাদের চেঞ্জ করতে হবে, এই পলিটিক্স চেঞ্জটা এই মানুষগুলো কোনোদিন আসলে একসেপ্ট পজিটিভলি করতে পারবে না। সে জানে ভোটের আগের রাতে তার বাসায় কিছু নোট আসবে, তাকে 2-4 কাপ বিড়ি খাওয়াবে মানুষ, 2-4 কাপ চা খাওয়াবে, এটা করলে সে ভোট দিবে। তার কাছে একটা বড় অংশের মানুষের কাছে স্টিল আইডিয়াটা ভোটের ব্যাপারে এইটা, বা সে ওই নেতার কথায় যাবে, নেতার কথায় গেলে তাকে কিছু টাকা পয়সা দেওয়া হবে, ওইটা দিতে হলে নেতার আবার চাঁদাবাজি করতে হবে। তাহলে ওই মানুষগুলার যেই মনস্তত্ত্ব, যেটা বললেন যে আওয়ামীকরণ হয়েছে মনস্তত্ত্বের, আমাদের চিন্তার যে বিকাশটা হয় নাই, এইটা আসলে আমরা এডুকেটেড বাবলের বাইরে গিয়ে কীভাবে করতে পারবো? সংগঠন রাজনীতিতে হলে আপনার কাজ কি? আপনার কাজ কি চাঁদাবাজি করা? আপনার কাজ কি আবার মাফিয়াগিরি করা? আপনার কাজ কি আবার করাপ্ট ইস্টাবলিশমেন্টের দয়ায় শহরে বসে প্রেস কনফারেন্স করে রাজনীতি করা? না, সংগঠন করে তুলবেন আপনি। এই যে বাংলাদেশের সমাজে আওয়ামী লীগের যে আওয়ামী রাজনীতি, ফ্যাসিবাদের যে সামাজিকীকরণ হয়েছে নানাভাবে, এবং লোভকে উস্কে দিয়ে রাজনীতি করার এই যে মৌকা, এবং এই যে ভোটাধিকার যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা যে নাগরিকের পবিত্র আমানত, এটা ক্যান নট বি এক্সচেঞ্জেবল। এটা 1000 কোটি টাকা তো যে বিক্রয়যোগ্য না, কারণ এটা আপনার পাওয়ার, যে পাওয়ারটা দিয়ে আপনি
ল মেকার তৈরি করেন, হ্যাঁ, যারা আইন তৈরি করে, যেটা লাইফ অ্যান্ড ডেথ কোশ্চেন, তাই না? এই জায়গায় নাগরিক জনগণ থেকে নাগরিক হয়ে ওঠার যে সংগ্রাম, নাগরিক পার্টি নাম দিলেই তো শুধু হবে না, মানুষকে নাগরিক কইরা তুলতে হবে। তো ওইটার জন্য তো সংগঠন দরকার, মাঠে ঘাটে কাজ করতে হবে। স্টেটের ব্যাপারে লাস্ট একটা আলাপ, সেটা হচ্ছে যে স্টেটের ক্ষেত্রে আমলাতন্ত্র একটা গুরুত্বপূর্ণ বিষয় অন্তত বাংলাদেশের ক্ষেত্রে, এবং আমলাতন্ত্র বেশিরভাগ ক্ষেত্রে এগেইন প্রো এস্টাবলিশমেন্ট হয়। কিন্তু দেখা গেছে ইউনূস সরকার সময় আবার সেটা খুব একটা না, সরকারকে সহযোগিতা করার ব্যাপারে আমলাতন্ত্রের বেশ কিছু আমলারা সেটা মানছেন না, আমলাদের যে সব সংস্কারের প্রস্তাব দেওয়া হচ্ছে সেই প্রস্তাবগুলো তারা মানছেন না। আমলাতন্ত্র বাংলাদেশের রাজনীতিকে কীভাবে এতদিন প্রভাবিত করছে এবং ভবিষ্যতে আমলাতন্ত্র বাংলাদেশের রাজনীতির একটা মূল স্টেক হোল্ডার হবে কিনা? রাইট, আমলাতন্ত্র এটা এন্টি পিপল, এই আমলাতন্ত্র পুরাটা ভেঙে ফেলতে হবে। এই ব্যাপারে কারো কোনো আপনার কথা শুনলে দেশের কোনো ভবিষ্যৎ নেই। এবং চাকরি, আমলাতান্ত্রিক চাকরি, সরকারি চাকরি যে একটা চিরস্থায়ী বন্দোবস্ত, এই জায়গা থেকে সরাই ফেলতে হবে। পুরা কলোনিয়াল কাঠামো চেঞ্জ করে ফেলতে হবে। 5 টাকার একটা কলম কিনতে 3 জায়গায় সাইন লাগবে, একটা কাগজের দাম 2 টাকা, 6 টাকার সাইন খরচ হবে। হ্যাঁ, এ ধরনের কাঠামো বন্ধ করতে হবে এবং রিয়েলি টেকনোলজিক্যাল সুবিধা নিয়ে আপনাকে অনলাইন ভিত্তিক কাজ করে ফেলতে হবে, যাতে ফাইল দৌড়াদৌড়ি এই জিনিসগুলো বন্ধ করে রাখতে হবে। প্রচুর প্রয়োজনে প্রাইভেট সেক্টরকে আপনার করতে হবে কাজে কর্মে। একটা দেশ আগায় যাচ্ছে এটা বুঝবেন কখন জানেন? যখন সরকারি চাকরির প্রতি আগ্রহ কমে যাবে মানুষের, স্বাভাবিক জীবনযাপন করবে, ডাল ভাত খাবে, দেশ সেবা করবে, এই ধরনের লোক সরকারি চাকরিতে যাবে। লাক্সারি করলে প্রাইভেট সেক্টরে যাবে। এই চিরস্থায়ী বন্দোবস্ত, রাষ্ট্রকে লুটপাটের ক্ষেত্র মনে করা এবং ভাগ্য উন্নয়নের হাতিয়ার মনে করা, হ্যাঁ, তারপরে প্রশ্ন কিনা গোষ্ঠী দিয়ে সরকারি চাকরিতে যাওয়ার যে উম্মাদের প্রতিযোগিতা, এটা ভাঙতে না পারলে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই। এখানে তো রাজনৈতিক দলগুলো চায় যে তাদের পছন্দের কোনো ভবিষ্যৎই নেই, কথা পরিষ্কার। আচ্ছা, এটা চেঞ্জ করতে হবে। আমাদের এপিসোড একদম শেষ দিকে চলে আসছে। সেটা হচ্ছে যে এই যে পরবর্তীতে আমাদের যে পলিটিক্সটা হবে এবং হচ্ছে আমরা যে পরবর্তী রাজনীতির কথা বললাম সেটা সুষ্ঠু হইতে হবে, একটা দল ক্ষমতায় আসবে, সেটা যদি আসলে প্রপারলি ফাংশন না করে মানুষ এগেইন সেটার রেসপন্সও মানুষ তাদের মতো করে দিবে। কিন্তু আপনার ভাষায় যে রাজনৈতিক বন্দোবস্তের আশা আমরা শুনলাম যে হচ্ছে পুরো রাজনীতি ভেঙে দিয়ে নতুন রাজনীতি করতে হবে, রাজনীতির অর্থটা চেঞ্জ করতে হবে। এই প্রসিডিওরটায় যে হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল সংগঠন করবে, তারা রুরাল পর্যায়ে মানুষকে নাগরিক হিসেবে তুলে ধরবে, এইটার প্রবাবিলিটি বা এইখানে কোন রাজনৈতিক দলের কন্ট্রিবিউশন কতটুকু আগামী 10 থেকে 20 বছরে হয় বলে আপনি মনে করেন, এবং বাংলাদেশ ওই সময় কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে, বা হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনার যেই বিকাশটা সেটা কতটুকু হবে, একটা আইডিয়া দেন ভাই, যে প্রেডিকশনটা। পলিটিক্সটা যেটা হলো আপনাকে আমাকে করতে হবে। আমরা অলওয়েজ মনে করছি পলিটিক্সটা করবে আমার আপনার নেতা, আমার আপনার দল। নো, পলিটিক্সটা দেখেন, পলিটিক্স ইগনোর করার শাস্তি কি জানেন? আপনি আপনার চেয়ে অযোগ্য লোক দ্বারা শাসিত হবেন। সো আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন, আপনি নিজে পলিটিক্সে আসেন, এটা চেঞ্জ করেন। কিন্তু না, আপনি সুশীল হবেন, সরকারি চাকরি হবেন, হ্যাঁ, চাকরিজীবী হবেন, বড় চাকরি নেবেন, সুন্দরী মেয়ে বিয়ে করবেন, 2টা বাচ্চা নেবেন, চিকন চালে ভাত খাবেন না, মাঠে হাঁটাহাঁটি করবেন, মরে যাবেন। নো, আপনি রিস্ক নেন, গা বাসে। এবং এই যে মিডল ক্লাস, করাপ্ট মিডল ক্লাস, এই মিডল ক্লাসের কোনো ভবিষ্যৎ, এই মিডল ক্লাস দিয়ে নেশন হবে নাকি? এত সুবিধাবাদী নেশন, ইয়া মিডল ক্লাস, সেই মিডল ক্লাসের কোনো মোরালিটি নেই। থাকলে 15 বছর ফ্যাসিজম থাকে নাকি দেশে? ও মনে করছে বিএনপি জামাত মারতেছে, মারুক, আমার তো সমস্যা নেই। তাহলে মানুষকেও রাজনৈতিক প্রসেসে ইনভলভ, ডেফিনেটলি। এখানকার লোক তো পলিটিক্যাল না, পার্টিজান। পলিটিক্স করতে হবে, পলিটিক্স লাগবে আপনার সমাজে। তাহলে হচ্ছে যে আমাদের বিএনপি নিয়ে যখন আমরা এত কথাবার্তা বললাম যে বিএনপিতে খালেদা জিয়া যে এরকম সৎ নেতৃত্ব, পরবর্তী সময় তারেক রহমান এরকম স্টেটমেন্ট হয়ে উঠতে পারবেন কিনা জিয়াউর রহমানের? এটা তার জন্য চ্যালেঞ্জ। তারেক রহমান তো এখন পরীক্ষিতই না। 15 বছর ধরে এখানে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদী বুদ্ধিজীবী এবং তাদের মিডিয়া তারে খাম্বাসুর ও মুক্ত মুখ সব বানানোর চেষ্টা করছে না। তো ফলে এই প্রথম সে একটা ন্যাশনাল লিডার হিসাবে ভূমিকা পালন করলো এই লন্ডনে, বিএনপির নেতা হিসেবে না, ন্যাশনাল লিডার হিসাবে। বিএনপির নেতা সে তো হ্যাঁ, এখানে প্রথম ন্যাশনাল লিডার হিসাবে সে অ্যাক্ট করলো এবং তার রেজাল্ট পজিটিভ, পাবলিকের মধ্যে একটা আশাবাদ তৈরি হলো। সো লেট হিম ট্রাই, তাকে টেস্ট করেন, ভালো না হলে ছুঁড়ে ফেলাই দিবেন, অসুবিধা নেই। কিন্তু তারা টেস্ট না করে তার যে চরিত্র হননের যে উল্লাস, চারদিকের যে আয়োজন, এস্টাবলিশমেন্ট, এটা কোন ধরনের পাগলামি? আপনারা টেস্ট করেন, আমি বলতে পূজা করার দরকার নেই তো, কিন্তু তাকে টেস্ট না করে একটা লোকরে, হ্যাঁ, তাকে যেই পরিমাণ আপনার ইয়ার মধ্যে দিয়ে যাইতে হয়েছে, তারপর আপনি এখানে কোন এই যে মিডিয়াগুলো, এই মিডিয়াগুলোর প্রধান পুঁজি ছিল কি? তার চরিত্র হনন করা, বছর পর বছর ধরে। তো এখন সে তো ওই ভিক্টিমহুডের রাজনীতি করে না, সে তো আওয়ামী লীগ করে না আর কি। হ্যাঁ, এই জন্য তার আপনার মানে সে কিন্তু ডিফেন্ডও করে না যে আমার বিরুদ্ধে অন্যায় হচ্ছে, মিথ্যা বলা হচ্ছে, নো, সেটা করে না।
কিন্তু মানুষের মনে যে আসে তারেক রহমান আসবে, দেশের একটা হাল ধরবে, বিএনপি তারেক রহমান আইসা ভাই কি করবে? এটা তো করতে হবে আপনার নেতা ভাই। একটা মানুষ কি সুপারম্যান নাকি? তার দল কন্ট্রোল করা তো আসলে তার দল কন্ট্রোল করবে সে, আপনি সহযোগিতা করতে হবে তো তাকে। আচ্ছা, বাংলাদেশের মানুষকে আগায় আসতে হবে, এটা তো সেও তো বলতেছে যে ভালো মানুষ আগায় আসেন। আপনি ধরেন আমরা একটা কাজ পলিটিক্স ভাই, একটা ন্যাশন বিল্ডিং, এটা তো একার ব্যাপার না, যৌথভাবে করতে হবে। তা আপনি সহযোগিতা না করলে আমি কিভাবে করব? তারেক রহমান এর কাছ থেকে এত আশা আপনি করবেন কখন? যখন আপনি নিজে অ্যাক্ট করতে পারবেন, তাই না? নাহলে এটা তো আমি বলতেছি মানে ফাও আশাবাদিতা হয়ে যাবে। আপনি নিজের আগায় আসতে হবে তো তার সাথে। হ্যাঁ, এবার সে যদি ভালো কাজটা ফ্যাসিলিটেট না করে, ওকে, আপনি তার আর ভোট দিয়েন না, চেঞ্জ করে ফেলেন। এই ভোটের প্র্যাকটিসটা আসলে আমাদের লাগবে, জনগণকে ডিরেক্টলি ক্ষমতার প্রক্রিয়ার সাথে সংযুক্ত করতে হবে। অনেক ধন্যবাদ রনি ভাই, আমরা আসলে অসাধারণ একটা আলোচনা পেলাম। আমরা দেখলাম যে আসলে বাংলাদেশের রাজনীতির বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে আসলে রাজনীতিটা কীরকম হওয়া উচিত, মানুষের কীভাবে রাজনীতিতে পার্টিসিপেট করা উচিত এবং রাজনৈতিক দলগুলোর কীভাবে জনগণকে নাগরিক বানিয়ে তোলা উচিত। এর ব্যাপারে আমরা একটা ভালো ডিসকাশন করলাম। অনেক ধন্যবাদ রনি ভাই, আপনার ব্যস্ত সময়ের মাঝখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার সাথে এই কথা বলাটা আমাদের পুরো ক্রুয়ের জন্য আসলে এটা খুবই সৌভাগ্যজনক, এবং আমরা আপনার সাথে কথা বলতে খুবই ইন্টারেস্টেড ছিলাম। আশা করি ফিউচারে আপনি আমাদের সাথে অনেক সময় দিবেন। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য, এবং আমারও খুব ভালো লাগলো, একটু ক্যাজুয়াল কথাবার্তা বলে ফেললাম। এরকম মানে ভাই বাদাদের সাথে আড্ডা দিতে ভালোই লাগে। আশা করি আবারও কথা হবে। থ্যাংক ইউ।